দেখ আজকে আমাদের তো তোদের থার্ড সেমিস্টারে ছিল ডাইরেক্ট ট্যাক্স, আবার ফোর্থ সেমিস্টারে ছিল ডাইরেক্ট ট্যাক্স, তাই তো? এবার সিক্স সেমিস্টারে এখানে আছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে পড়বো, ইনডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে আজকের ক্লাসে বেসিক ধারণা নেব, ঠিক আছে? তারপর আমরা আসবো, কারণ প্রথম তো থিওরি, তোকে আগে ইনডাইরেক্ট ট্যাক্স, আমি তোর যে সিলেবাসে আছে কি জিএসটি আছে, জিএসটি দেখলি তুই কত নম্বর? 60 নম্বর আছে, 60 মার্কস জিএসটি আছে, আর 15 মার্কস কি আছে? 15 মার্কস হচ্ছে তোর কাস্টমস আছে। তাহলে জিএসটি তোরা তো এমনি পড়েছিস, এমনি নলেজ আছে জিএসটি সম্পর্কে, একটু আইডিয়া আছে। জিএসটি কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা উদাহরণ। তা জিএসটি কার উদাহরণ? এটা ট্যাক্স তো আমাদের দু রকমই হয়, একটা ডাইরেক্ট হয় আর একটা ইনডাইরেক্ট হয়। এটা ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পলের মধ্যে পড়ে। তাহলে আগে তোকে না ইনডাইরেক্ট ট্যাক্সের নলেজটা নিতে হবে, যে ইনডাইরেক্ট ট্যাক্স জিনিসটা সম্পর্কে কি, এর কিছু সুবিধা আছে, এর কিছু অসুবিধা, এগুলো পরীক্ষায় দেয়, এর ফিচার্স আছে, এগুলো সম্পর্কে নলেজ নিতে হবে। তারপর তুই জিএসটিতে ঢুকবি, তারপর তুই জিএসটি ঢুকবি, ঠিক আছে? তো তাহলে দেখ এখানে জাস্ট তৈরি করে রেখেছি কি কি থিওরি এসছে এই চ্যাপ্টার থেকে এখনো পর্যন্ত, ঠিক আছে? তো এগুলো সব লিখে রেখেছি। এই দেখ, দেখ কি লেখা আছে এখানে, কনসেপ্ট। দেখ লেখা আছে কি, কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স। এটা নিয়ে ডিসকাশন করবো। কি বলছে? বেসিস অফ ট্যাক্স, মানে ট্যাক্সের বেসিস। তো বলছে ইন্ডিয়া মানে আমাদের দেশ, জানিস তো আমরা কি ক্যাপিটালাইজড ইকোনমির মধ্যে পড়ি? কি আমরা কি আমাদের দেশকে ক্যাপিটালাইজড ইকোনমির মধ্যে পড়ে? আমাদের দেশকে ক্যাপিটালাইজড ইকোনমির মধ্যে পড়ে না, আমাদের দেশ ক্যাপিটালাইজড ইকোনমির মধ্যে পড়ে না, ঠিক আছে? ক্যাপিটালিস্ট ইকোনমি মানে ইকোনমি তো তোর যারা ইকোনমিক্স পড়ে তারা জানিস তিন ধরনের ইকোনমিক্স হয়, ঠিক আছে? যেমন চায়না, ওরা ওরা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতির মধ্যে পড়ে, ঠিক আছে? তো তারপর ইউএসএ, কানাডা, ওরা ওরা পড়ে ক্যাপিটালিস্টের মধ্যে পড়ে, ঠিক আছে? ধনতান্ত্রিক অর্থনীতির দেশ, ঠিক আছে? তো তো আমাদের দেশ তার মধ্যে পড়ে না। তো দেখ এখানে কি লেখা আছে, ইন্ডিয়া ইজ আ সোশিয়ালিস্ট, ঠিক আছে? তোরা যখন সিভি পড়েছিলি ওখানে পড়েছিলি না, ভারতবর্ষ হলো সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, পড়েছিলি না? ডেমোক্রেটিক, ঠিক আছে? রিপাবলিক কান্ট্রি আমাদের দেশ এটার মধ্যে পড়ে, ঠিক আছে? রিপাবলিক মানে জানিস প্রজাতন্ত্র দেশ, ঠিক আছে? আর তারপর ডেমোক্রেটিক, জানিস তো ডেমোক্রেটিক মানে কি? আমাদের দেশ তো মানে একটা গণতান্ত্রিক দেশ, ভোট হয়, ভোটে আমরা যে ভোটে যারা দাঁড়ায় তাদেরকে আমরা নির্বাচিত করি, তারপর তো তারা দেশ চালায়, তাই তো? তো বলছে ইন্ডিয়া হচ্ছে, ইন্ডিয়া ইজ আ সোশ্যালিস্ট, ঠিক আছে? ডেমোক্রেটিক আর রিপাবলিকান। সোশ্যালিস্ট কেন বলেছে? দেখ আমাদের দেশের যে ট্যাক্সটা চালু করা হয়েছে না, ট্যাক্সটা কার জন্য? ধনী গরিব সবার কথাই ভাবা হয়েছে। এমনকি যে ট্যাক্স সিস্টেমটা করা হয়েছে যাতে কি ধনী আর গরিবের মধ্যে যে একটা মানে ভেদাভেদটা দূর করার জন্য তৈরি করা হয়েছে ট্যাক্স সিস্টেমটা। এখনো সেই জায়গায় আসতে পারেনি, বাট চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? তো ট্যাক্স কেন নিচ্ছে সরকার? ওই ট্যাক্সের টাকাগুলো নিয়েই তো সমস্ত জিনিসগুলো, সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছে, ঠিক আছে? তো সবার মধ্যে সমতা রাখার চেষ্টা করা হচ্ছে, এখনো কিন্তু সেই জায়গাটা আসেনি, ঠিক আছে? মানে ভেদাভেদটা দূর করার জন্য তো ট্যাক্সটা নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো বলছে কি ইন্ডিয়া ইজ আ সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক আর রিপাবলিক কান্ট্রি। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে বুঝলি ভারতীয় সংবিধান। জানি আমাদের ভারতবর্ষের যে সংবিধান, এটাকে কি বলা হয়? ভারতের সংবিধান। ওই কিন্তু মেন, ওর উপর কেউ নেই। আমাদের ভারতের সংবিধানের উপরে উপরে কেউ নেই, ওই মেন। তাই ওটাকে কে বলা হয়? প্যারেন্ট ল। আমাদের দেশে যত ল তৈরি হয়েছে বা আগামী দিনে যত ল তৈরি হবে, কার পারমিশন ছাড়া হতে পারবে না। ভারতীয় সংবিধান যে বিশাল বড় বই আছে, ওর বইয়ের বাইরে কিচ্ছু করতে পারবে না, ওর বইয়ের বাইরে কিচ্ছু করতে পারবে না। ভারতীয় সংবিধানে যা লেখা আছে বাইরে কিছু যেতেই পারবে না, একটা লাইনে যেতে পারবে না, ঠিক আছে? যদি করেও ওটা তোর বাতিল হয়ে যাবে, ওটা বাতিল হয়ে যাবে। ভারতীয় সংবিধানে যা বলা আছে ওর বাইরে যেতেই পারবে না। তো এখানে কি বলেছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ সুপ্রিম ল অফ ল্যান্ড, বা তুই এটাকে বলতে পারিস প্যারেন্টস ল বললাম, মেন ল। তো বলছে অল আদার ল, যত ল তৈরি হয়েছে ইনক্লুডিং ইনকাম ট্যাক্স, ভারতবর্ষে আজ পর্যন্ত যত ল তৈরি হয়েছে, তোর সেলস অফ গুডস অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট, ঠিক আছে? তারপর কন্ট্রাক্ট অ্যাক্ট, যত আইন তৈরি হয়েছে কার কার সাহায্যে তৈরি হয়েছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওর বাইরে কিচ্ছু করতে পারবে না। তাই বলেছে অল আদার ল ইনক্লুডিং ইনকাম ট্যাক্স। তুই ইনকাম ট্যাক্স বলে, তুই ইনকাম ট্যাক্স আইন মনে আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত সাল পড়েছিল মনে আছে? 1961। তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট ছিল তো 1961। তো ভারতবর্ষে যত ল তৈরি হয়েছে, ঠিক আছে, ইনক্লুডিং ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আর আজকে যে তুই পড়ছিস, যে চ্যাপ্টারটা পড়ছিস, চ্যাপ্টার নাম কি? জিএসটি। ওই জিএসটির আইনটার নাম কি জানিস তো? সিজিএসটি অ্যাক্ট। এই যে সিজিএসটি অ্যাক্ট, ঠিক আছে? সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট 2017 এসছে, ঠিক আছে? আর সাবঅর্ডিনেট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তার মানে কি বুঝতে পারলি? ভারতবর্ষে যত ল তৈরি হয়েছে ভারতীয় সংবিধান মেনে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনে তৈরি হয়েছে,
ওর বাইরে কোনো ল তৈরি করতে পারবে না। ইভেন ইনকাম ট্যাক্স, সিজিএসটি অ্যাক্ট সব ভারতের সংবিধান মেনেই তৈরি হয়েছে। The Constitution provides that no tax shall be levied, levy মানে ধার্য করা, লেভি মানে ট্যাক্সটা ধার্য করা। আজকে আমি যে ইনকাম করছি তা আমার উপর ইনকাম ট্যাক্স ধার্য করছে, কে ধার্য করছে? লেভি করছে কে? গভর্নমেন্ট, তাই তো? তাই বলছে the Constitution provides that no tax shall be levied or collected, ধার্যও করতে পারবে না, চাপাতেও পারবে না, আবার কালেকশনও করতে পারবে না, except authority of law, authority of law except মানে ওর সাহায্য ছাড়া এগুলো কিছু করতেই পারবে না। তো এটা হচ্ছে প্রথমে বেসিক জিনিসটা জানলে। এবার দেখ, এটা তো তুই জানিস, তবু একবার শুনে নে। ট্যাক্স, ট্যাক্সকে আমরা দুভাগে ভাগ করে যাই। ট্যাক্স তো সবাই জানিস ট্যাক্স কাকে বলে, যেটা তোকে দিতেই হবে, এটা কিছু করার নেই। ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স, একটা ডাইরেক্ট ট্যাক্স একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণটা ভালো করে শোন, ক্লাস ভালো করে পড়লে তো থিওরি এমনি মুখস্থ হয়ে যাবে, একবার রিডিং মারলে মুখস্থ হয়ে যাবে থিওরি। দেখ ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কি লেখা আছে, দেখ বোর্ডের দিকে তাকা, তোরা তো জানিস, না তাকালে তো বলতে হবে ডাইরেক্ট ট্যাক্স কি। ডাইরেক্ট ট্যাক্সের একটা উদাহরণ কি বল? ইনকাম ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ ইনকাম ট্যাক্স। ভারতবর্ষে জানিস তো এই যে ধর বিজেপি গভর্নমেন্ট, যে মোদি গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আগেও এসছে ভারতবর্ষে, ঠিক আছে, সেটা না, যে মোদি গভর্নমেন্ট এসছে ফার্স্ট কবে আসলো জানিস? 2014 এসছে। সেই সময় কে বিত্তমন্ত্রী কে ছিল জানিস? সেই সময় বিত্তমন্ত্রী জানিস কাকে বলে? বিত্তমন্ত্রী মানে ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে, অর্থমন্ত্রীকেই বলে বিত্তমন্ত্রী, ঠিক আছে, অর্থমন্ত্রীকেই বলা হয় বিত্তমন্ত্রী, ঠিক আছে। তখন ছিল অরুণ জেটলি, তো তিনি ওই ভদ্রলোক, ঠিক আছে, উনি যে স্যার তখন কি করেছিল, আমাদের দেশে আর একটা ডাইরেক্ট ট্যাক্স ছিল, ওয়েলথ ট্যাক্স ছিল, তুলে দিয়েছে ওর উপর ট্যাক্স, ওয়েলথের উপর ট্যাক্স তুলে দিয়েছে। আগে কি ছিল, আগে যখন তোর ইউপিএ গভর্নমেন্ট ছিল, কংগ্রেস গভর্নমেন্ট ছিল, বলছে কি তুমি যা ইনকাম করছো তার উপর ট্যাক্স নেব, তুমি যা খরচা করছো তার উপর ট্যাক্স নেব, আবার তুমি যা জমাচ্ছ তার উপরও ট্যাক্স নেব। বুঝলি কি বললাম? তুই ধর 100 টাকা কামালি, তার উপর ট্যাক্স নিলাম, 100-র মধ্যে 70 টাকা খরচা করলি, তার উপর ট্যাক্স নেবো, 30 টাকা জমালি, তার উপরও ট্যাক্স নেবো, মানে বুঝতে পারলি তো, সবকিছুর উপর ট্যাক্স নেবো। তো ওই সময় ওই মোদি গভর্নমেন্ট আসার পর বললো ওয়েল ট্যাক্স তুলে দিয়েছে, ওয়েল ট্যাক্স পুরো তুলে দিল, ঠিক আছে। তো তা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে এখন যে তুই পর্যন্ত না জানলেও চলবে, আমি 11-এ পড়াতে গিয়ে অনেক জায়গায় বইতে দেখছি ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ দিয়ে ইনকাম ট্যাক্স আর ওয়েল ট্যাক্স, ভাই ওয়েল ট্যাক্স কেন লিখলে, এখন উঠে গেছে, ও তো আর বই তোলেনি, ও তো ওটাই লিখে চালিয়ে দিয়েছে। তো যাই হোক, তোকে বললাম ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কি ইনকাম ট্যাক্স, কিন্তু আগে ওয়েল ট্যাক্স ছিল। তোর যে ওয়েলথ মানে বুঝতে পারছিস তো, ওয়েলথ মানে তোর ধর বাড়ি ঘর যে অ্যাসেট আছে, ওই অ্যাসেটের উপর ট্যাক্স নিত। একটা লিমিটেশন ছিল যে এত টাকার বেশি তোর ওয়েলথ হয়ে যায় তাহলে 1% ট্যাক্স নেবে, 1% ট্যাক্স। আর বাড়ি ঘরের মূল্য তোর 5 লাখ 6 লাখ টাকা হয় না, বুঝতে পারছিস তো কি বলে, ওয়েলথের উপর 1% ট্যাক্স নিত আগে, ওটা এখন তুলে দিয়েছে, অ্যাবলিশ করে দিয়েছে, ঠিক আছে। তো দেখ ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কি, তোরা তো অলরেডি জানিস, তবু আরেকবার শুনে নে। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি পড়ছে? জিএসটির ফুল ফর্ম এটাই তো পড়ছিস, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে, এটা হচ্ছে মেন ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। আর কি হয়? কাস্টম ডিউটি। তো সিলেবাসে এই দুটোই আছে, এখানে কত আছে? 60 নাম্বার আছে, আর এখানে আছে 15 নাম্বার, 75 হয়ে গেল। আর আরো কিছু ইনডাইরেক্ট ট্যাক্স আছে, ঠিক আছে, যেটা তো না পড়লেও চলবে, নেই তো জানতে হবে না, ঠিক আছে, মিসেলেনিয়াস আদার ট্যাক্সেস। এবার তোকে পড়তে হবে কি ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে, খুব জানতে হবে, কারণ তোর পরীক্ষায় ইম্পর্টেন্ট থিওরি আসতে পারে। 5 নাম্বার দিতে পারে ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স, ইউর খুব ফেভারিট কোশ্চেন। এখানে এই কোশ্চেনটা দেবে ইনডাইরেক্ট ট্যাক্সে, এটা খুব ভালো করে পড়তে হবে, সাজেশনে আছে, তৈরি করেছি। এটা ডাইরেক্ট ট্যাক্সের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সের ডিফারেন্স, ক্লাস 11 থেকে পড়ে আসছিস, ক্লাস 11 থেকে পড়তে আসছিস এই কোশ্চেন, ঠিক আছে। বা যারা বাংলায় পড়েছি প্রত্যয় করার সময় পরোক্ষ করার পার্থক্য 11 থেকে পড়তে আসছিস, খুব কমন কোশ্চেন সিওর, এই কোশ্চেন কেউ দেবে, সাজেশন রেখেছি, ঠিক আছে। তার জন্য তুই পার্থক্য খুব সুন্দরভাবে বুঝতে পারবি, তোকে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে এটা তোকে ভালো করে বুঝতে হবে। দুটো ওয়ার্ড বেরিয়ে আসবে এখানে, একটা বার্ডেন বলে একটা কথা বেরিয়ে আসবে, বার্ডেন মানে জানিস তো, বার্ডেন মানে কি? বার্ডেন মানে বুঝিস তো, বার্ডেন মানে বোঝা। আজকে ধর আমি ইনকাম করছি, গভর্নমেন্ট আমাকে বললো ট্যাক্স দাও, আমি ইনকাম করলাম, আমাকে বলে দাও তোমার ট্যাক্স হয়েছে 10,000 টাকা, 10,000 টাকা ট্যাক্স দাও, ঠিক আছে। তার মানে এই যে 10,000 টাকা ট্যাক্স চাইলো, আমি কি কারোর থেকে টাকা নিয়ে দিতে পারবো? নাকি আমার কাছে চেয়েলো ওই টাকাটা কাকেই দেবো? আমাকেই দিতে হবে। এই বোঝাটা কাকে বিয়ার করতে হবে? আমাকেই তো বিয়ার করতে হবে, ভালো করে বুঝবি তো নাকি। আজকে আমি ইনকাম করলাম, তা ইনকামের ওপর গভর্নমেন্ট বললো তুমি তো ইনকাম করো, তোমার ইনকাম ট্যাক্স 10,000 টাকা হলো, তো 10,000 টাকা আমি কার থেকে নেবো? তো 10,000 টাকা তো আমার পকেট থেকে বের করে দিতে হবে নাকি? আমার পকেট থেকে 10,000 টাকা বের করে তো দিতে হবে। কি বললাম বুঝতে পারলি? এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। বার্ডেন মানে কি?
বার্ডেন মানে বোঝা, এখানে খুব ওয়ার্ড বেরিয়ে আছে, বার্ডেন বলে একটা ওয়ার্ড আসবে, এবং যখন ট্যাক্সের ভাষা লিখবি না এই ওয়ার্ডটাই বার্ডেন কথাটা লিখতে হবে, এইগুলো দেখবে কিন্তু, ঠিক আছে। এবার তুই তো নিজের ভাষায় বোঝা লিখে দিলি, মানে ওরম লিখলে হবে না, কিন্তু ট্যাক্সের ভাষাই তো, লয়ের ভাষা, ঠিক আছে তো, বার্ডেন। এবার ইনডাইরেক্ট ট্যাক্স, এবার দেখ তুই একটা কথা বলি, সিম্পল একটা উদাহরণ, অনেকেই আমরা ফোন কিনি, দোকানে ফোন কিনতে যাই, ধর সাপোজ ধর OnePlus বা ওপোর একটা ফোন কিনেছিস, ফোনটার দাম ধর 30,000 টাকা, ফোনটার দাম ধর 30,000 টাকা, তো ফোনের দাম 30,000 টাকা, ফোনটার দাম ধর 30,000 টাকা, তাই তো। এবার তুই ধর যেই দোকান থেকে তুই ফোন কিনলি, ও তোর থেকে কত পার্সেন্ট, 12% জিএসটি নাকি, যদি ফোন কিনে বিল দেখেছিস তো বাড়িতে, ফোন কেন যে কোনো জিনিস কিনতে হবে বিল দেখবি, বাড়িতে গিয়ে আজকের পর বিল দেখবি, তাই তো। তো তুই ধর তোর বাড়ির পাশেই ধর নাগের বাজার থেকে বা যেখানেই থাকিস, যে যেখানেই থাকিস একটা ফোন কিনলি, ফোনটার দাম 30,000 টাকা, ফোনটার দাম 30,000 টাকা, ঠিক আছে তো। এইবার দেখবি ও যোগ করলো এখানে একটা সিজিএসটি বলে একটা যোগ করে 6%, পরে বুঝবি সিজিএসটি জিনিসটা কি, আর একটা যোগ করে এসজিএসটি যোগ করে, এসজিএসটি যোগ করে কত 6%, 30-এর 6% কত হয়, 3 6 18, 1800, আর এটাও 1800, তাহলে কত হলো 31 32 33,600 টাকা। তাহলে তোকে বিল করলো, জানিস তোর বিল করলো, বলে দাও 33,600 টাকা দাও, 33,600 তোর থেকে নিয়ে নিল, কে নিয়ে নিল, যেই দোকান থেকে ফোন কিনি সেই দোকানদার ফোন তোর থেকে 33,600 নিয়ে নিল, কিন্তু ওই দোকানদারের পকেটে কত টাকা রাখলো বলতে পারবি, বল বল বল, 30,000 টাকা ও ওর পকেটে রাখলো, বাকি এই 1800 আর 1800 3600 টাকা ও এই টাকাটা নিল আমার পকেট থেকে বের করলো, আমার পকেট থেকে বের করে কার পকেটে ঢুকিয়ে দিল, গভর্নমেন্টের পকেটে ঢুকিয়ে দিল। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সের ব্যাপারটা কি হলো, বোঝাটা কাকে বিয়ার করতে হলো, বোঝা কাকে বিয়ার করতে হলো, এখানে কাস্টমারকে বিয়ার করতে হলো, আলটিমেট কনজিউমারকে বিয়ার করতে হলো, ঠিক আছে। দোকানদারকে, কিন্তু দোকানদার পেমেন্ট করলো গভর্নমেন্টকে, কিন্তু আলটিমেটলি আমার থেকেই নিল। এবার পড়বি, পড়ে বুঝতে পারবি। আর আমি আরো বোঝার জন্য আরো খুব সুন্দর একটা নিয়ম করে দিয়েছি, মনে রাখতে পারিস, দেখ কিছু নিয়ম তৈরি করেছি, দেখ এখানটা দেখবি, হ্যাঁ। লেভি, লেভি বলে মাত্র বললাম, লেভি মানে জানবি ট্যাক্স পড়ছিস, লেভি কথাটার ওয়ার্ডটার মানে ওই লেভি মানে কি বলতো, ধার্য করা, লেভি মানে চার্জ করা, ধার্য করা, ঠিক আছে। তাহলে আর বার্ডেন মানে বোঝা, কাকে বিয়ার করতে হবে। তাহলে বল ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে, ডাইরেক্ট ট্যাক্স ধর ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কি, ইনকাম ট্যাক্স, আমি ইনকাম করছি, তাহলে তাহলে ধার্য করবে কে, মানে কার উপর ধার্য করবে, আমার উপর ধার্য করবে, আমার উপর ধার্য করবে, তাই ডাইরেক্ট ট্যাক্সের লেভি কি হবে, পার্সেন্ট। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের লেভি কার উপর হয় বলতে পারবি, দেখ আমি লিখেছি, কোনো ডাউট করবি না, ভালো করে বোঝার চেষ্টা করবি। ইনডাইরেক্ট ট্যাক্স, আমি দোকানে গেছি, কি কিনতে গেছি, আরে ভাই ফোন কিনতে গেছি, তাহলে ট্যাক্সটা কার উপর ধার্য হবে, ফোনের উপর, ট্যাক্সটা ফোনের উপর, তাহলে এখানে পার্সনের উপর ধার্য হলো, আর এখানে ফোনের উপর ধার্য হলো। তাই বলছে ইনডাইরেক্ট ট্যাক্স লেভি হয় কার উপর, গুডস আর সার্ভিসের উপর। কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের বোঝা কার উপর বোঝা হয়, পার্সনের উপর, যেটা বোঝালাম। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝা কার উপর, কাকে বিয়ার করতে হয় টাকাটা, কাস্টমারের উপর, কাস্টমার। আমি একটা মোটামুটি ভাবে, আচ্ছা এটা হলো তো বার্ডেন। এবার যে পে, এবার দেখ পে এর দিকে তাকা, পে, ডাইরেক্ট ট্যাক্সের টাকাটা পে করে কি, পার্সন পে করে। আজকে আমার কাছে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স চাইলো, টাকা তো আমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে তো। এবার ফোনের দোকানদারের কাছে গভর্নমেন্ট বললো যাও ট্যাক্সের টাকা দাও, তাহলে পেমেন্ট করবে কে, দোকানদার পেমেন্ট করবে, আমার থেকে নিয়েই পেমেন্ট করবে, বাট দোকানদার পেমেন্ট করবে। এই জিনিসগুলো আগে ডেফিনেশন পড়াটাকে এইগুলোকে ক্লিয়ার করে নে, তাহলে তোকে বুঝতে পারবি। এদিক দেখ, আমি একটা চার্ট করেছি যাতে বুঝতে অসুবিধা না হয়, একটা টেবিলের মতো তৈরি করেছি। এটা ধর গভর্নমেন্ট, ঠিক আছে, আর এটা ধর পার্সন, ঠিক আছে, আর এটা ধর পাবলিক, ঠিক আছে তো। তাহলে ধর গভর্নমেন্ট, এটা পার্সন, ধর সরকার ট্যাক্সের টাকা কোনো একটা পার্সনের থেকে কালেক্ট করছে, ধর কোনো একটা পার্সন ধর এবছর ভালো খাসা ভালো ইনকাম করেছে, বলছে দাও ইনকাম করেছো, আমাকে ট্যাক্স দাও, ইনকাম ট্যাক্স দাও। তাহলে গভর্নমেন্ট কার উপর চাপালো টাকাটা, পার্সনের উপর, ওই পার্সন সরাসরি গভর্নমেন্টকে পেমেন্ট করছে, এটাকে বলে ডাইরেক্ট ট্যাক্স। তাই এখানে লিখেছে, বুঝতে পারছিস তো ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে। এইবার দেখ, এইবার গভর্নমেন্ট কি করেছে, গভর্নমেন্ট এবার দোকানদারকে বলেছে আমাকে দাও ট্যাক্সের টাকা দাও, গভর্নমেন্ট দোকানদারকে বলে আমাকে ট্যাক্সের টাকা দাও। তো দোকানদার কি করবে, দোকানদার ও দোকানে যে মাল কিনতে আসবে তার থেকে ট্যাক্সের টাকা তুলে নিয়ে কাকে দেবে, গভর্নমেন্টকে দেবে। এটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে তো। তো এখানে তোকে বুঝতে হবে বার্ডেন কোনটা, এই জায়গাটা বোঝালে। এবার থিওরিটা একটু পড়লে কিছুটা বোঝা যাবে, নাকি এই থিওরিটা আগে পড়ে নেবে, এটা পর অনেকগুলো থিওরি দিয়েছি, অল্টারনেটিভ অ্যান্সার অনেক দিয়েছি,
যেটা বেটার লাগে সেটা পড়বি। ডাইরেক্ট ট্যাক্স, এটা আমার 11 এর স্টুডেন্টদের যে নোটটা লেখা বা 12 এর ওই নোটটা দিয়েছি এটা, ঠিক আছে তো। ডাইরেক্ট ট্যাক্স ইজ পেড বাই দ্য পার্সন। ডাইরেক্ট ট্যাক্স ভালো করে বুঝবি, কে পে করছে? পার্সন পে করছে ডাইরেক্টলি টু দ্য গভর্নমেন্ট। কি বললাম? ডাইরেক্ট ট্যাক্স কে পে করবে? আমি পে করব। কাকে? সরাসরি গভর্নমেন্টকে পে করবো, সরাসরি গভর্নমেন্টকে পে করবো। আজকে ধর আমাদের ইনকাম ট্যাক্স যেটা হবে, তো আমি সরাসরি ডাইরেক্ট অনলাইন পেমেন্ট করে দেবো, ব্যাংকে গিয়ে পেমেন্ট করে দেবো, ধরেই কারোর থেকে টাকা নিতে পারবো না, ডাইরেক্ট পেমেন্ট করতে হবে, ঠিক আছে? দ্য পার্সন পেইং ট্যাক্সেস ক্যান নট শিফট ইটস বার্ডেন, ঠিক আছে, বার্ডেন সাম আনাদার পার্সন। অর্থাৎ এই টাকাটা আমি কারোর থেকে নিতে পারবো না, বার্ডেন মানে বোঝা তো আমাকেই বিয়ার করতে হবে, এটা তো এই টাকাটা তো আমাকেই বিয়ার করতে হবে। ইন কেস অফ ডাইরেক্ট ট্যাক্স দ্য ইম্প্যাক্ট মানে ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড ইনসিডেন্টস মানে ফাইনাল বার্ডেন আর অন সেম পার্সন। ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে এই যখন পড়বি এটা ল এর ভাষা, ইম্প্যাক্ট আর ইনসিডেন্স দুটোই সেম পার্সন হয়, ইম্প্যাক্ট আর ইনসিডেন্স দুটোই সেম পার্সন, এটা ডাইরেক্ট ট্যাক্স বলে। ইনডাইরেক্ট ট্যাক্স কি বলেছে? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আর দোজ ট্যাক্সেস, ইনডাইরেক্ট ট্যাক্স বলে সেই ট্যাক্সকে বোঝায় যেই ট্যাক্সটা তুই গভর্নমেন্টকে কি ডাইরেক্টলি পেমেন্ট করবি নাকি ইনডাইরেক্টলি পেমেন্ট করবি। ডাইরেক্ট ট্যাক্স, যেই ট্যাক্সটা গভর্নমেন্টকে ডাইরেক্টলি পেমেন্ট করে তাকে ডাইরেক্ট ট্যাক্স বলে, যেই ট্যাক্সটা গভর্নমেন্টকে ইনডাইরেক্টলি পেমেন্ট করে তাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে, ইনডাইরেক্টলি পে করবে। দ্য পার্সন পেইং দ্য ট্যাক্সেস ক্যান হবে ক্যান রিকভার ইট ফ্রম আনাদার পার্সন, তাহলে তুই বুঝতেই পারছিস, এই যে ফোনের দোকানে যে ফোন কিনতে গেলাম, ফোনের দোকানদার আমার থেকে ট্যাক্সের টাকা নিল, ফোন বিক্রি করলো, ধর কত টাকা হলো 1836 টাকা আমার থেকে ট্যাক্সের টাকা নিল, এই ট্যাক্সের টাকা আমার থেকে রিকভার করে গভর্নমেন্টকে দিয়ে দিল, তো ওর তো কোনো বিয়ার হলো না, ওর তো কোনো সমস্যা হলো না, ঠিক আছে তো। তো তাই এখানে বলছে দ্য পার্সন পেইং দ্য ট্যাক্সেস ক্যান রিকভার ইট ফ্রম আনাদার পার্সন, ঠিক আছে তো। বলছে দেয়ারফর ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস, বলছে দেয়ারফর ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস ইম্প্যাক্ট আর ইনসিডেন্স কি আর অন টু ডিফারেন্ট পার্সন, এখানে ইম্প্যাক্ট আর ইনসিডেন্স দুটো ডিফারেন্ট পার্সন হবে, ঠিক আছে তো। আমি 11 এর স্টুডেন্টে এই নোটটা লিখেছি। এবার দেখ এখানে একটা নোট লেখা আছে, এটা আমার কাছে, এটা আরো ভালো নোট, দেখতে পারিস তুই এটা। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? উদাহরণ দিয়েছি কি ইনকাম ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? উদাহরণ দিয়েছি কি জিএসটি আর কাস্টম ডিউটি, ঠিক আছে তো। দেখ কি লিখেছে, দে আর ইম্পোজড, ইম্পোজ মানে বুঝিস তো, ইম্পোজ, দে আর ইম্পোজ অন আ পার্সন ইনকাম, তার মানে কি বুঝতে পারলি? ডাইরেক্ট ট্যাক্স কার উপর ইম্পোজ করা হয়? ডাইরেক্ট ট্যাক্স ইম্পোজ করা হয় কার উপর? ভালো করে পড়তে হবে, দে আর ইম্পোজ অন আ পার্সন ইনকাম, আমি যে ইনকাম করেছি আমার ইনকামের উপরই তোর ইম্পোজ করা হচ্ছে, ঠিক আছে তো। ডাইরেক্ট ট্যাক্স চার্জ ইন অন পার্সন কনসার্ন এন্ড বার্ডেন ইজ বর্ন বাই পার্সন অন হোম ইট ইজ ইম্পোজ। লয়ের ভাষা একটু টেকনিক্যাল টার্ম দেওয়া আছে, ওটা যদি তোর নিচেরটা ইজি লাগে নিচেরটা লিখবি, কোনো সমস্যা নেই, দুটো দিয়ে দিলাম ডেফিনেশন, যেটা ভালো লাগে, ঠিক আছে। বাট আলটিমেটলি তোর বোঝা নিয়ে কথা, তুই বুঝতে পারছিস কিনা, ঠিক আছে তো, টার্ম গুলো সম্পর্কে। ইনডাইরেক্ট ট্যাক্স, দে আর ইম্পোজ, তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স কার উপর ইম্পোজ করা হয়? ডাইরেক্ট ট্যাক্স ইম্পোজ করা হয় পার্সনের ইনকামের উপর, ইনডাইরেক্ট ট্যাক্স ইম্পোজ করা হয় কার উপর? গুডস আর সার্ভিসের উপর, দ্য ইমিডিয়েট লাইবিলিটি টু পে is of supplier but its burden is transferred to ultimate consumer of such goods and services। একই কথা বললাম, একই কথা, সিম্পল কথা। কি আলটিমেটলি কি বুঝতে পারলি? ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ইম্প্যাক্ট আর ইনসিডেন্স সেম পার্সন, আর ওখানে ইম্প্যাক্ট আর ইনসিডেন্স ডিফারেন্ট পার্সন। ব্যাস, তুই যখন ডেফিনেশন লিখবি এই ওয়ার্ডটা মাথায় রাখবি। এবার এদের মধ্যে না সুন্দর একটা ডিফারেন্স চলে আসবে, ঠিক আছে, ডিফারেন্স চলে আসবে, ডিফারেন্সটা পড়তে হবে। পরীক্ষায় কাকে বলে দেবে না, ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে এরকম বেকার কোশ্চেন দেয় না, দেবে ডিফারেন্স থেকে ফার্স্ট কোশ্চেন আরম্ভ। কিন্তু তার আগে একটু পড়ে নে, এই ইনডাইরেক্ট ট্যাক্সের একবার মনে দিয়েছিল ফিচার্স, লিখো ইনডাইরেক্ট ট্যাক্সের ফিচার্স। কি লিখেছি এখানে দেখ, প্রথমে আগে 2 লাইনটা পড়ে নে, 2 লাইনটা পড়ে নে। বলছে কি গভর্নমেন্ট নিডস ফান্ড, গভর্নমেন্টের কি প্রয়োজন? দেখ গভর্নমেন্টের কি প্রয়োজন? ফান্ড মানে জানিস তো সরকারের কি প্রয়োজন? টাকা প্রয়োজন, ঠিক আছে তো। তো সরকার টাকা প্রয়োজন, এবার বল স্যার টাকা দিয়ে সরকার কি করবে? বল তুই সরকার টাকা দিয়ে কি করে, গভর্নমেন্ট কি করে টাকা দিয়ে? বলছে ভেরিয়াস পারপাসে সরকার টাকা লাগবে, কেন? লাইক মেইনটেনেন্স অফ ল, যে ল আছে ল অ্যান্ড অর্ডার, এগুলোকে মেইনটেনেন্স করতে প্রচুর খরচা হবে। তারপর ডিফেন্সে খরচা করে, এই যে সমস্ত যুদ্ধ হচ্ছে ডিফেন্সে টাকা লাগাবে ট্যাক্সের টাকা। তারপর কি বলছে সোশ্যাল অ্যান্ড হেলথ সার্ভিস,
এখানে টাকা লাগাবে। তারপর তুই বল না যে রাস্তাঘাট হচ্ছে, দেখছিস তো রাস্তাঘাট, বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে, ঠিক আছে তো, এই সমস্ত জায়গায় সরকার ট্যাক্সের টাকা লাগাবে, ঠিক আছে তো। তো বলছে গভর্নমেন্ট অবটেন ফান্ড ফ্রম ভেরিয়াস সোর্সেস। এবার প্রশ্ন হলো স্যার গভর্নমেন্ট টাকাটা জোগাড় করে কোথা থেকে? এখন তুই বলবি স্যার কেন স্যার ট্যাক্স থেকে? ভুল কথা, শুধু ট্যাক্স থেকে টাকা জোগাড় করে না, শুধু ট্যাক্স থেকে টাকা জোগাড় করে না, শুধু ট্যাক্স থেকে টাকা জোগাড় করে টাকা শুধু ট্যাক্স থেকে টাকা জোগাড় করে, আর অনেক জায়গাতে টাকা জোগাড় করে, ঠিক আছে। গভর্নমেন্ট কোম্পানি, যে সরকারি কোম্পানি আছে ওখান থেকে টাকা জোগাড় হচ্ছে না? বল বল, সরকারি কোম্পানিতে টাকা জোগাড় হচ্ছে না? সরকারি কোম্পানিতে টাকা জোগাড় হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি জানিস তো, ধর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছরই তো বাজেট পেশ হয়, জানিস তো, বাজেট তো প্রতি বছরই পেশ হয়। আজ পর্যন্ত ভারতে যে বাজেট যতবার পেশ হয়েছে কোনোদিন সারপ্লাস বাজেট হয়নি, প্রতি বছর ডেফিসিট বাজেট হয়। ডেফিসিট বাজেট বুঝছিস কাকে বলে? ডেফিসিট বাজেট, ডেফিসিট বাজেট মানে ধর সরকার, বাজেট মানে কি, যে আগামী বছর কিভাবে দেশ চলবে, এই এই জায়গা থেকে সরকার টাকা জোগাড় করবে, আর এই এই জায়গায় সরকার টাকাটা খরচা করবে। ধর সরকার জোগাড় করতে পেরেছে যে না আমি 100 টাকা জোগাড় করতে পারবো, 130 টাকা খরচা দেখিয়ে দিচ্ছে, প্রতি বছর তাই হচ্ছে। তাহলে এই যে এক্সট্রা যে 30 টাকা ডেফিসিট হলো, এটা পূরণ করতে হবে। তো এই পূরণ করার জন্য সরকার কি করতে হবে বল? লোন নিতে হবে। আজকে ধর বাড়িতে ধর বাবা ধর ইনকাম করছে ধর 30,000 টাকা, এবার ধর সংসারে খরচা হয়ে যাচ্ছে 35,000 টাকা। তাহলে এই যে বাকি 5,000 টাকা এক্সট্রা খরচা হলো, তখন তার টাকাটা তো তুলতে হবে কোনো জায়গা থেকে, তখন কি করতে হবে? ধার করতে হবে 5,000 টাকা, এটাও তাই সরকারকে ধার করতে হয়। সরকার ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নেয়, বিশ্ব ব্যাংক, দেখি খবর তো বারবার দেখায় বিশ্ব ব্যাংক, এই খবর দেখায় তো সরকার, দেশ আমাদের সেন্ট্রাল বিশ্ব ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে, বিশ্ব ব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে, কিন্তু ইন্টারেস্ট দিতে হয়, ভালো ইন্টারেস্ট দিতে হয়, ঠিক আছে তো। তাহলে এখান থেকে টাকা জোগাড় হচ্ছে। তাহলে কি কি বললাম বল? গভর্নমেন্ট কোম্পানি, যে যত সরকারি কোম্পানি ওখান থেকে টাকা জোগাড় হচ্ছে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়ে সেখান থেকে টাকা জোগাড় হচ্ছে। আর কোথা দিয়ে টাকা জোগাড় করতে পারি বলতে পারবি? কিছুদিন আগেই হলো, কিছুদিন আগে তো পার্লামেন্টে তো বিশাল ঝামেলা, মোদির সঙ্গে রাহুল, মোদি রাহুলের বিশাল ঝামেলা। কি নিয়ে ঝামেলা? বলছে বলছে মোদি সরকার তো পুরো দেশ বেঁচে দিচ্ছে, এই একটা কথা, তো দেশ বেঁচে দিচ্ছে, দেশ বেঁচে দিচ্ছে। একটা উদাহরণ বলেছিল কিছুদিন আগে, বলতে পারবি কি ছিল? দেশ বেঁচে দিচ্ছে মোদি সরকার, দিবি ভোটের আগে হলে ও তো ও শুধু তো দেশটাই বেঁচে দেবে আর কিছু করবে না। আরে এলআইসি নাম শুনেছি? এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, ওর আইপিও ছেড়েছিল কিছুদিন আগে, জানিস তো? কিছু পোর্শন শেয়ার বেঁচে দিয়েছিল, ওটাকে বলে ডিস ইনভেস্টমেন্ট, ওটাকে বলে ডিস ইনভেস্টমেন্ট। তো ওখান থেকেও তো প্রচুর টাকা জোগাড় হয়েছে। এরকম অনেক সরকারি সেক্টর আস্তে আস্তে বেঁচে দিচ্ছে, এটাকে বলে ডিস ইনভেস্টমেন্ট, ঠিক আছে তো। আর লাস্ট রইল ট্যাক্স। শুধু না ট্যাক্স থেকে টাকা জোগাড় করে, দেখিস নি কিছুদিন আগে এলআইসি দেখি কি বলছে, আস্তে আস্তে যত সরকারি জায়গা ছিল আস্তে আস্তে তো প্রাইভেট হয়ে যাচ্ছে। তা প্রাইভেট কি ফ্রিতে হচ্ছে? টাকা পাচ্ছে না এর জন্য সরকার। তাহলে বিভিন্ন সোর্স থেকে সরকার টাকা জোগাড় করে। তাই দেখ এখানে আমি লিখেছি, এই দেখ লিখেছি কি বলছি, এখানে লিখেছি, নিচে লিখেছি ভেরিয়াস সোর্স কি কি। একটা হচ্ছে প্রফিট ফ্রম গভর্নমেন্ট কোম্পানি, লোন ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, ডিস ইনভেস্টমেন্ট আর ট্যাক্সেশন। এই চারটি জায়গা থেকে সরকার টাকা জোগাড় করে, ঠিক আছে তো। লিখলাম ভেরিয়াস, আউট অফ হুইচ ওয়ান মেন সোর্স ইজ ট্যাক্সেশন। এর মধ্যে মেন সোর্স কোনটা? ট্যাক্সেশন, ঠিক আছে তো। তো ফিচার্স অফ ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের কিছু ফিচার আছে। রিগ্রেসিভ ইন নেচার, এই লাইনটা তো তুই লেখা দেখে বুঝতে পারবি, কিন্তু না দেখে বলতে পারবি রিগ্রেসিভ ইন নেচার মানে কি জানিস? মানে এইগুলো যখনই তুই পড়বি এগুলো খুব জরুরি জিনিস কিন্তু। রিগ্রেসিভ ইন নেচার মানে জানিস কি? দেখ দু রকম জিনিস, একটা প্রোগ্রেসিভ হয়, একটা রিগ্রেসিভ হয়। রিগ্রেসিভ মানে জানিস রিগ্রেসিভ কাকে বলে? এখানে দেখ বলছি রিগ্রেসিভ মানে কি। ধর আমি একটা কথা বলছি, সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এটা সম্ভব নয়। ধর একটা জায়গায় খেতে গেছিস, ধর কেএফসি তে খেতে ঢুকেছিস, এবার ধর ওখানে ধর বিরাট কোহলি খেতে ঢুকেছে, বিরাট কোহলি খেতে ঢুকেছে, আবার ধর তুইও খেতে ঢুকেছিস। তো তুই ধর কোনো একটা খাবার অর্ডার করলি, তাহলে তুই ধর কোনো একটা খাবার অর্ডার করলি, ধর খাবারের বিল হলো ধর 2,000 টাকা, ঠিক আছে। তোর থেকে 12% জিএসটি নেবি। খাবার তুই রেস্টুরেন্টে খেতে গেলে জিএসটি নেয় না, তোর 12%, সাপোজ আমি মানলাম, কত পার্সেন্ট পরে আলোচনা করবো, কত পার্সেন্ট হয় রেস্টুরেন্টে খেতে গেলে পরে আলোচনা করবো, মনে করলাম 12% জিএসটি নেবে। তো 2,000 12% কত? 240 টাকা, 12×24, 240 টাকা, ধর 2,240 টাকা বিল হলো। আবার ধর ওই রেস্টুরেন্টেই 12% নিল, সেম খাবার ধর বিরাট কোহলি অর্ডার দিয়েছে, ওর উপরে কিন্তু 12% জিএসটি হলো। এটাকে বলে রিগ্রেসিভ নেচার। সবার জন্য সমান, সবার জন্য সমান। ধনী তার মানে কি, তুই বা আমি, আমরা গরিব, বিরাট কোহলি কত বড় লোক, ব্যাপারটা বুঝতে পারলি তো। তো সবার জন্য সমান রেট। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কে বলে প্রোগ্রেসিভ নেচার, অর্থাৎ যার যে প্রচুর ইনকাম করে তাকেই প্রচুর ট্যাক্স দিতে হবে, আর যে ধর গরিব, যে ধর সেরকম কোনো ইনকামই করে তাকে কোনো ট্যাক্সই দিতে হবে না। ব্যাপারটা বুঝলি? প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ মানে এটা বলতে, এটাকে বলে রিগ্রেসিভ নেচার, ঠিক আছে তো। তো কি বলছে রিগ্রেসিভ ইন নেচার? বলছে ইনডাইরেক্ট ট্যাক্স
ইনডাইরেক্ট ট্যাক্স ইজ রিগ্রেসিভ ইন নেচার, ঠিক আছে? তো বোথ রিচার অ্যান্ড পুয়ার নিড টু পে ট্যাক্স অন সেম অ্যামাউন্ট। নেক্সট কি বলেছে, ট্যাক্স অন গুডস অ্যান্ড সার্ভিস, মানে গুডস আর সার্ভিসের উপর ট্যাক্স দিতে হবে। এই ইনডাইরেক্ট ট্যাক্স ইজ জেনারেলি লেভিড, মানে জেনারেলি ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ তো তুই বললি জিএসটি, তো জিএসটি তোরা তো নাম শুনেছিস, জিএসটি, জিএসটি কার উপর ধার্য করা হয় বলতে পারবি? জিএসটি ফুল ফর্ম বল না, তুই এমনি বলে দিতে পারবি ফুল ফর্ম কি, গুডস অ্যান্ড সার্ভিস। তাহলে গুডস এর উপর ধর আমি একটা ফোন কিনলাম, জিএসটি নেবে। আমি ফোন কিনলাম, জিএসটি নেবে। আমি কোনো দোকানে ড্রেস কিনতে গেলাম, জিএসটি নেবে। আমি আমি ধর কোনো ধর হোটেলে থাকলাম, ঘুরতে গেলাম বাইরে, হোটেলে থাকলাম, তার উপর জিএসটি নেবে। তার মানে কি, জিএসটি কিন্তু শুধু গুডস এর উপর হয় না, সার্ভিসের উপর হয়। জিএসটি কার উপর হয়? গুডস অ্যান্ড সার্ভিস বোথ, দুটোর উপরই জিএসটি হয়। এমন নয় ভুল ধারণা স্যার গুডস এর, ইদার আমি ধর ফোনে রিচার্জ করছি, বা ধর লোকাল কেবিলে যে রিচার্জ করা হচ্ছে, ঠিক আছে, তো যে জিও রিচার্জ করা হচ্ছে, ওখানেও তো জিএসটি নিচ্ছে, সব জায়গায় জিএসটি হচ্ছে। তো গুডস এবং সার্ভিস, এবং ভুল কথা যে গুডস এর উপর জিএসটি, না, গুডস না, গুডস এর উপর জিএসটি হয়, আবার সার্ভিসের উপর জিএসটি হয়, বোথ জিএসটি হয়, ঠিক আছে? তো তাই এখানে কি বলতে চাইছে দেখ, ইনডাইরেক্ট ট্যাক্স ইজ জেনারেলি লেভিড অন গুডস অর সার্ভিসেস অর বোথ। ফর এক্সাম্পল কি বলছে, সিএসটি, সিএসটি এর ফুল ফর্ম জানিস? সিএসটি এর ফুল ফর্ম বলতে পারবি? সিএসটি এটা আগে ছিল যদিও, বল সিএসটি। জিএসটি বলিস না, সিএসটি এর ফুল ফর্মটা কি? সেন্ট্রাল সেলস ট্যাক্স। সিএসটি এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল সেলস ট্যাক্স, কাস্টম ডিউটি, ঠিক আছে, কাস্টম ডিউটি। তো এইগুলো জানিস, কাস্টম বুঝিস তো, কাস্টম বুঝিস, কাস্টম বিদেশ থেকে মাল নিয়ে আসলে তখন কাস্টম দিয়ে আসতে হবে, ঠিক আছে? তুই দেশের মধ্যে যদি মাল বেচিস, দেশের মধ্যে যদি মাল কেনা বেচা করিস, তখন কি হয়? জিএসটি। আরে তুই ফোন কিনলি, তোর বাড়ির পাশে কোনো দোকান দিয়ে ফোন কিনলি, তোকে কি দেবে? জিএসটি দিতে হবে, তোকে কাস্টম দিতে হবে। দেশের মধ্যে গুডস কিনলে বা বেচলে কি হয়? জিএসটি। দেশের মধ্যে সার্ভিস বেচলে বা সার্ভিস নিলে জিএসটি। কিন্তু বিদেশ থেকে গুডস কিনলে কি হয়? কাস্টম। কিন্তু বিদেশ থেকে যদি সার্ভিস হয়, ওটা ওখানে খেতে জিএসটি। সার্ভিসে বিদেশ থেকে সার্ভিস নিয়ে আসলে জিএসটি, ঠিক আছে? তো আচ্ছা, এখানে কি বলছে, শিফটিং অফ বার্ডেন, আগেই বললাম বোঝা, কাকে বোঝাটা বিয়ার করতে হবে? ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বোঝা কাকে বিয়ার করতে হয়? কনজিউমারকে। তাহলে এখানে কি বলছে, ট্যাক্স বার্ডেন, এখানে লিখে আছে ট্যাক্স বার্ডেন ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্স ক্যান বি শিফটেড, দ্য পারসন হু পে ট্যাক্স ক্যান রিকভার দ্য সেম from another person and ultimately burden of GST falls on consumer. আচ্ছা, ইনফ্লেশনারি, আচ্ছা তোকে একটা কথা বলি, জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, ডাইরেক্ট ট্যাক্সে কোনো ইম্প্যাক্ট করতে পারে? ইনকাম ট্যাক্সে কোনো ইম্প্যাক্ট করতে পারে? একটু ভেবে বলতো। ধর জিনিসের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হুট হুট করে বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, ইনফ্লেশন হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ডাইরেক্ট ট্যাক্সও কি রেট বাড়িয়ে দেবে নাকি জিনিসপত্রের দাম বেড়ে গেলে? না। জিনিসপত্রের দাম বাড়লে ইনডাইরেক্ট ট্যাক্সে এফেক্ট পড়ে কি পড়ে না বল দেখি? বল, ধর আগে ধর একটা ফোনের দাম 10,000 টাকা ছিল, এখন 15,000 টাকা হয়ে গেছে। আগে 10-এর উপর 12% হতো, এখন 15-এর উপর 12% হবে, জিএসটি বেড়ে গেল। তার মানে কি, এখানে কোথায় এফেক্ট পড়ছে? তাহলে দেখ, শিফটিং অন কোথায় গেল? ইনফ্লেশনারি। ইনডাইরেক্ট ট্যাক্স আর ইনফ্লেশনারি ইন নেচার, ইট কজেস ইনক্রিজ ইন প্রাইস, এর ফলে প্রাইস বেড়ে যাবে। ইনফ্লেশন হলে কি হবে? জিনিসের দাম বেড়ে যাবে, আর জিনিসের দাম বেড়ে গেলে ইনডাইরেক্ট ট্যাক্সও বেড়ে যাবে। এই পড়ে দিচ্ছি না প্রথম দিয়ে থিওরিক্যাল পড়ে ফেলবি, তাহলে আর থাকবে না, বুঝিস তো? প্রথম দিয়ে পড়ে ফেলবি একবার দুবার করে। ওয়াইডার ট্যাক্স বেস, ডাইরেক্ট ট্যাক্সের তুলনায় এর ট্যাক্সের কনসেপ্ট একটু বড়। বলছে ইনডাইরেক্ট ট্যাক্স হ্যাজ ওয়াইডার ট্যাক্স বেস দেন ডাইরেক্ট ট্যাক্স, হেন্স ইট জেনারেটস, ঠিক আছে, মোর রেভিনিউ। এখানে ডাইরেক্ট ট্যাক্সের চেয়ে জানিস তো, এই যে বিজেপির একটা মন্ত্রী ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মন্ত্রীটার নাম মনে পড়ছে না, ওটা ওদের মধ্যে আলোচনা হয়েছে যে ওরা বলছে যে ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স তুলে দিতে। এটা নিয়ে আলোচনাও করছে, ওদের মধ্যে একটা আলোচনাও চলছে ইনকাম ট্যাক্স তুলে দেবে বলে। মোদী গভর্নমেন্টও মাথায় আছে যে ইনকাম ট্যাক্স তুলে দেওয়ার টার্গেট আছে। ভালো মতন জানি যে সত্যি তো ও জানে ইনকাম ট্যাক্স তুলে দেবে, কিন্তু বলছে যে এখন তুলবো না, বলছে আরো তো নিশ্চয়ই ফরেন তো আরো অনেক কান্ট্রি আছে, ওরা আগে তুলুক, তারপর দেখি 2 বছর দেখি, ওয়েট করে দেখি ওই দেশ ইনকাম ট্যাক্স তুলে দেওয়ার ফলে ওই দেশের ইকোনমিতে কি এফেক্ট পড়েছে, তারপর আমরা এটা চেঞ্জ করবো। আমাদের দেশেও আছে, দেখ সরকার ভালো মতন জানে, যারা ইনকাম করে সবাই চুপ, কি করে চুপ করে রাখে ইনকামটা মানে সবার সামনে ওপেন করে না ইনকামটা। তা মানুষ ইনকাম করে সেই টাকাটা কি করবে? খরচাই তো করবে। চলো তুমি আমাকে লোকাবে ইনকাম ট্যাক্স দেবে না, আমি তোমার খরচের উপরই ট্যাক্স তুলে নেবো সব। কি বললাম বুঝতে পারলি? খরচের উপরই ট্যাক্স তুলে নেবে। তুমি খরচা তো করবে, ইনকাম করে তার ঘরে তো রাখবেন, তোমাকে তো খরচা তো করতেই হবে। আর তুমি খরচা করলেই আমি ট্যাক্স নেবো তোমার থেকে, খরচ করো আমি তোমার থেকে ট্যাক্স নেবো। কি বললাম বুঝতে পারছিস তো? ইনকাম ট্যাক্স তুমি লুকাও, কিন্তু খরচা তো লুকাতে পারবে না, খরচা তো সব জানতে পারবো আমি।
খরচা করলে তোমার থেকে আমি ট্যাক্স নিয়ে নেবো। তো দেখ কি বলছে, আর একটা কি বলছে দেখ, মেজর সোর্স অফ রেভিনিউ, ঠিক আছে, মেজর সোর্স অফ রেভিনিউ, তো মানে রেভিনিউ আমাদের দেশের সরকারের যে আয় হয় না, আয়ের মেন উৎস কোনটা? ট্যাক্স। কি বলছে, আইডিটি ইজ দ্য মেজর সোর্স অফ রেভিনিউ, ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স। ইন ইন্ডিয়া, ভারতে ইনডাইরেক্ট ট্যাক্স কন্ট্রিবিউট মোর দ্যান 50% অফ টোটাল রেভিনিউ, ঠিক আছে, অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। বলছে ইনডাইরেক্ট ট্যাক্স কন্ট্রিবিউট করে মোর দ্যান 50%, মানে ভারতবর্ষের টোটাল যে রেভিনিউ তার 50% ও বেশি তোর ইনডাইরেক্ট ট্যাক্স কন্ট্রিবিউট করে, ঠিক আছে, সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এই তোকে বলেছে। তাহলে আমি তোকে এর ফিচার্সটা বলে দিলাম, ফিচার্সটা ইম্পর্টেন্ট, একবার দিয়েছিল পরীক্ষায়, বুঝতে পারলি তো, একটিবার পরীক্ষায় এসেছিল 19 থেকে 24 এর মধ্যে একবার এসেছিল ইনডাইরেক্ট ট্যাক্সের ফিচার্স। তো এরকম পয়েন্ট 6টা পয়েন্ট এনাফ, মানে দেখ ছোটটা পয়েন্ট ইজি লিখে দিতে পারবি, কোনো সমস্যা হবে না। এবার ভালো করে বুঝবি এই কোশ্চেনটা, তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন, আগে যেটা পড়ালাম ওটা ছিল ইম্পর্টেন্ট, এবার এটা ইম্পর্টেন্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলছি, ঠিক আছে, তোর ডিফারেন্স। এখন তোর মোটামুটি তোর বলছি, তোদের বলছি, ইন্টারেস্ট না পেলে কিছু করার নেই, কারণ এই সেমে কিন্তু ট্যাক্সেশন কিন্তু থিওরি আছে, আর থিওরি না জানতে পারলে কিন্তু অঙ্ক করতে পারবি না, যেটুকু অঙ্ক তুই অঙ্ক করতে পারবি না, ঠিক আছে, তো অঙ্ক করতে পারবি না, অঙ্কে যদি এদিক ওদিক ঘুরিয়ে দেয় কোশ্চেন করতে হবে, থিওরি তোকে নলেজ রাখতে হবে, একটু বলে দিলাম, থিওরির নলেজ ছাড়া কিন্তু এগোতে পারবি না, একটু বলে দিলাম। আচ্ছা দেখ কি বলছে, ডাইরেক্ট ট্যাক্সের সাথে ইনডাইরেক্ট ট্যাক্সের পার্থক্য তোরা নিজেরাই বলতে পারি, প্রথমে কি লিখবি, কাকে বলে, পার্থক্য লিখতে গেলে সবার প্রথম কাকে বলে ডেফিনেশনটা দিতে হবে। প্রথমে ডেফিনেশন বোঝালাম, তো ডেফিনেশন প্রথমে বোঝালাম, দেখ তবু ছোট করে লিখেছি, ডাইরেক্ট ট্যাক্স আর দোষ ট্যাক্স, সেই সমস্ত ট্যাক্সকে আমরা ডাইরেক্ট ট্যাক্স বলবো যেখানে যেখানে ইনসিডেন্স মানে লাইবিলিটি টু পে, ঠিক আছে, তার মানে বল ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ধর তুই ধর ইনকাম করলি, তাহলে ট্যাক্সের টাকা দিতে হবে কাকে, এর লাইবিলিটি কাকে দিতে হবে, তোকেই, এটা হচ্ছে ইনসিডেন্স। আর ইম্প্যাক্ট কোনটা, বার্ডেন, তুই কারোর থেকে টাকা নিতে পারবি না, না কারোর থেকে নিতে পারবি না, এটাকে বলে বার্ডেন, ইম্প্যাক্ট ফলস অন দা সেম পারসন। তাহলে কি লেখা আছে, ও স্যার ইম্প্যাক্ট আর ইনসিডেন্সই তো লেখা আছে। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স সেই ট্যাক্সকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে যেখানে ইনসিডেন্স আর ইম্প্যাক্ট টু ডিফারেন্ট পারসন, ব্যাস ডেফিনিশন কমপ্লিট। কি লিখলাম কথাটা, ইম্প্যাক্ট আর ইনসিডেন্স এখানে লিখলাম সেম পারসন, আর ওখানে লিখলাম ইম্প্যাক্ট আর ইনসিডেন্স ডিফারেন্ট পারসন, ব্যাস হয়ে গেল প্রথম ডেফিনেশন কমপ্লিট। সেকেন্ড ডেফিনেশন, নেচার অফ ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স এইমাত্র বললাম, ডাইরেক্ট ট্যাক্স কি নেচারের ট্যাক্স, প্রোগ্রেসিভ, আর ইনডাইরেক্ট ট্যাক্স কি বললাম, রিগ্রেসিভ, ঠিক আছে তো। আচ্ছা, ট্যাক্সেবল ভ্যালু, তাহলে ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স কার উপর ধার্য করা হয়, তার আমার উপর, আমি এসএসসি, আমার ইনকামের উপর ধার্য করা হয়, আর ইনডাইরেক্ট ট্যাক্স কার উপর ধার্য করা হয়, গুডস অ্যান্ড সার্ভিসের উপর, তাই তো, তাই লিখেছে এখানে, লিখেছে ট্যাক্সেবল ইনকাম অফ দ্য অ্যাসেসি। স্যার ট্যাক্সেবল ইনকাম কেন বললো, টোটাল ইনকাম বললো না কেন, দেখ আজকে তুই যে টাকাটা ইনকাম করিস সব ইনকামের উপর কি ট্যাক্স দিতে হয়? আজকে তো তোরা থার্ড সেমিস্টার পড়েছিলি না, এক্সেমটেড ইনকাম পড়েছিলি না, কিছু কিছু ইনকাম আছে যার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় না, তাই জন্য বলেছে ট্যাক্সেবল, বলেছে ট্যাক্সেবল কথাটা বলেছে, ঠিক আছে তো। আচ্ছা, এখানে বলে ভ্যালু অফ সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিস। আর একটা কথা, তুই যখন জিএসটি পড়বি না, জিএসটি যখন পড়বি ওখানে গুডস কেনা আর বেচার কথা বলবে না, একবারও বলবে না গুডস কেনা বেচা, ওখানে জিএসটি ডেফিনেশনে গুডস কেনা বেচার কথা একবারও বলেই নি, ওখানে একটা ওয়ার্ড নিয়ে এসে সাপ্লাই, ওটাকে সাপ্লাই বলেছে, পরীক্ষায় যখন লিখবি ওই বানাবি, বানাতে গেলে এই ভুলগুলো যখনই করবি ওখানেই নাম্বার কাটবে। এই ট্যাক্সের যখন লিখবি না, লয়ের ভাষা ইউজ করে সাপ্লাই কথাটা লিখতে হবে, সাপ্লাই। দেখ এখানে কিন্তু একবারও বলেনি স্যার গুডস বেচে যে টাকাটা পাবো তার উপর জিএসটি, কি লিখেছে, ভ্যালু অফ সাপ্লাই। এই জন্য তোর একটা চ্যাপ্টার আছে ভ্যালু অফ সাপ্লাই, ভ্যালু অফ সাপ্লাই একটা আছে। তুই ধর আজকে ধর আমার একটা ধর ফোনের দোকান আছে, ফোন বেচলাম, তাহলে ওটাকে বলে ভ্যালু অফ সাপ্লাই, ওটাকে বলে ভ্যালু অফ সাপ্লাই। সব পড়বি ভ্যালু অফ সাপ্লাই মানে কি কি আসে কি কি আসে না। তো গুডস আর সার্ভিসের ভ্যালু অফ সাপ্লাইয়ের উপর জিএসটি অ্যাপ্লিকেবল হবে। লেভি এন্ড কালেকশন, ডাইরেক্ট ট্যাক্স কার উপর ধার্য করা হয়, এসএসসির উপর ধার্য করা হয়। কালেক্ট করবে কার থেকে, কালেক্ট করবে এসএসসির থেকে। ইনডাইরেক্ট ট্যাক্স কার উপর ধার্য করা হয়, দেখ ইনডাইরেক্ট ট্যাক্স এবং কালেক্টেড হচ্ছে ফ্রম দ্য কনজিউমার, আর পেড টু দ্য গভর্নমেন্ট বাই দ্য ডিলার। লাইনের মানে বুঝতে পেরেছিস, তোরা ব্যবসা বাণিজ্য করছিস জানিস জিএসটি তে আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কাজ করিস, এবার দেখ কি বলছে, শিফটিং অফ বার্ডেন ডাইরেক্টলি বর্ন বাই দ্য এসএসসি হেন্স ক্যান নট শিফটেড, এটা শিফট করা যায় না, আর এটা
অবশ্যই শিফট করা যায়, কারণ আলটিমেট ইউজারকেই দিতে হয়। কালেক্টেড, কি বলছে কালেক্টেড আফটার দ্য ইনকাম ফর আ ইয়ার আর্নড। ইনকাম ট্যাক্সের টাকা কবে কালেক্ট করে? ইনকাম ট্যাক্স কি রোজ কালেক্ট করা হয়? কিন্তু জিএসটি রোজ কালেক্ট করা হয়, ঠিক আছে। বলছে আফটার দ্য ইনকাম ফর আ ইয়ার ইজ আর্নড এট দ্য টাইম অফ সাপ্লাই, যখনই গুডস বিক্রি করলাম সঙ্গে সঙ্গে জিএসটি কালেক্ট হয়ে যাবে। আমি এখানে আরো ডেফিনেশন আছে, এটা হচ্ছে আমার 11 স্টুডেন্টদের এটা পড়িয়েছিলাম। 11 স্টুডেন্টে এটা ইজি লেখা আছে, আরো ছোট ছোট করে লেখা 11 স্টুডেন্টে। কেমন লাগছে? আচ্ছা দেখ, এটা হলো এই ডেফিনেশন দেখে নিবি, আমি সব পড়াচ্ছি না, তো পড়ানোর তো ব্যাপার নেই, ওটা তো একটা তো পড়িয়ে দিলাম, একটা বুঝিয়ে দিলাম, আর একটা দিক দিয়ে তুই দেখতে পারিস। এটা হচ্ছে, এটা কোথাকার ডেফিনেশন জানিস তো? 11-এ যাদের বই আছে, 11-এ কি একটা বসু নায়ক বলে একটা বই ছিল রবীন্দ্র লাইব্রেরির, ওই বইয়ের ইংলিশ নোট এটা, ওই বইয়ের ইংলিশ নোট এটা। এটা অনেকটা বড় করে লেখা, বাট ছোট ছোট নোট গুলো দিয়ে দিয়েছে, ওই একই লেখা, লেখা তো একই হবে, একটু এদিক ওদিক ঘোরাবে। এখানে দেখ একটা পয়েন্ট ভালো লাগছে, দেখ ওই বইতে লেখা ছিল, দেখ ডেফিনেশনের মধ্যে ও একটা দিয়েছে এক্সাম্পল লিখেছে, একটা পয়েন্ট এক্সাম্পল দিতে পারি, ডাইরেক্ট ট্যাক্স এক্সাম্পল দিবি ইনকাম ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্স এক্সাম্পল কি দিবি? জিএসটি, হয়ে গেল। এবার দেখ পার্টি, বলতে ওই ডাইরেক্ট ট্যাক্সে কটা পার্টি থাকে বল দেখি? ইনকাম ট্যাক্সে কটা পার্টি থাকে বল দেখি? দুটো, কে কে? বাহ, ভেরি গুড। ইনডাইরেক্ট ট্যাক্সে কটা পার্টি থাকে? কে কে? গভর্নমেন্ট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নিজেই পয়েন্ট বলে দিলি, তিনটা পয়েন্টটা বলে দিলি, মনে রাখতে পারলি। এবার দেখ, এবার এই পয়েন্টটা লাইনটা মানে বল, ভিতর পড়তে হবে না। দেখ, পেমেন্ট অফ ট্যাক্স ইজ ম্যান্ডেটরি অর নট, বল। ট্যাক্স পেমেন্ট করা, ডাইরেক্ট ট্যাক্স পে করা মানে ইনকাম ট্যাক্স পে করা বাধ্যতামূলক কি বাধ্যতামূলক নয়? ভাব দেখি। আর ইনডাইরেক্ট ট্যাক্স পে করা বাধ্যতামূলক কি বাধ্যতামূলক নয়? এবার দেখ, তাহলে ফেসে গেলি এখানে, এখানে ফেসে গেলি। দেখ কি লেখা আছে এখানে, দেখ কি লেখা আছে, ভালো করে পড় বোঝ। ইফ ইনডাইরেক্ট ট্যাক্স ইজ ইম্পোজড অন ট্যাক্স, তুই ভাব আজকে দমদম স্টেশনের নিচে যে ভিক্ষা করছে, ওকে কি ইনকাম ট্যাক্স দিতে হয়? দিতে হয় ইনকাম ট্যাক্স। কিন্তু ও যখন দোকান থেকে যখন কোনো একটা কিছু কিনবে, জিনিসপত্র কিনবে, ওকে ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হবে। অ্যান্সার পেয়ে গেছিস? অ্যান্সারটা পেয়ে গেছিস নাকি? বুঝতে পারলি না এখন আমি তো কি বললাম? ইনকাম ট্যাক্স তো, ইনকাম ট্যাক্স সবাইকে দিতে হবে না। তুইও তো টিউশন করছিস এখন, দুটো তিনটে টিউশন করছিস, ইনকাম ট্যাক্স দিস? দিস না তো। কেন? কারণ তোর ইনকাম 2.5 লাখ টাকা ক্রস করেনি। বুঝতে পারলি ব্যাপারটা নাকি বুঝতে পারিস নি? দেখ শোন, তো কি লিখেছে, বলছে কি এখানে, ইফ ইনডাইরেক্ট ট্যাক্স ইজ ইম্পোজ অন ট্যাক্স পেয়ার, ঠিক আছে, দেন মাস্ট পে। আজকে আমার ওপর সরকার ইনকাম ট্যাক্স চার্জ করেছে, আমাকে দিতেই হবে। যার ওপর চার্জ করে তাকে দিতে হবে, যার ওপর চার্জ করে সে দেবে কেন? বলছে ইফ পারচেসার ডাজ নট পারচেস এনি গুডস দেন হি উইল নট পে দ্য ট্যাক্স। আচ্ছা, ধর কেউ ধর দোকান থেকে কি জিনিস কিনলোই না, তাই সে কেন জিএসটি দেবে? ট্যাক্স কালেকশন চার্জেস, হ্যাঁ এটা পরে আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে বলবো। ট্যাক্স কালেকশন চার্জেসটা দেখ, ট্যাক্স কালেকশন চার্জেস জিনিসটা কি? কোন ট্যাক্স কালেক্ট করতে বেশি খরচা হয়, কি মনে হয় বলতে পারবি? কোন ট্যাক্স কালেক্ট করতে বেশি? ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করতে সবচেয়ে বেশি খরচা হয়, ইনডাইরেক্ট ট্যাক্স না। এদিকশন, ইনকাম ট্যাক্স কালেক্ট করতে বেশি খরচা হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে মানে সবচেয়ে বেশি ট্যাক্স ফাইল করে বেশি জিএসটি ফাইল অত হয়নি এখনো পর্যন্ত আমাদের দেশে, ঠিক আছে তো। তাই ফাইল যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে ইনকাম ট্যাক্সের ফাইল বেশি হয়, তাই তোর ট্যাক্সটাও এখানে বেশি কালেকশন হয় বেশি, বুঝতে পারলি তো। ট্যাক্স কালেকশনও বেশি, এখানে কি বললাম জানো? কালেকশন করতে খরচাটা বেশি হয়, খরচা। তো এখানে বলছে ট্যাক্স কালেকশন চার্জেস, কালেকশন চার্জেস অফ ডাইরেক্ট ট্যাক্স ইজ কম্পারেটিভলি লেস দ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। বলছে ফর কালেকশন অফ ইনডাইরেক্ট ট্যাক্স মেনি পিপল হ্যাভ টু বি এমপ্লয়েড, ফর দিস কালেকশন চার্জেস আর মোর। আর এটা তো তোকে বলে দিলাম, কোথায় গেল এটা? বেসিস অফ চার্জ, এটা কি বলে বেসিস অফ চার্জে? দেখ ডাইরেক্ট ট্যাক্সটা চার্জ করা হয় কিসের উপর? এটা ইনকামের উপর চার্জ করা হয়। ডাইরেক্ট ট্যাক্স কার উপর চার্জ করে? তুই ইনকামের উপরই বলবি, কারণ ওয়েলথ তো এখন উঠে গেছে, এখন তো ওয়েলথ উঠে গেছে। ডাইরেক্ট ট্যাক্স চার্জ করা হয় ইনকামের উপর, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স চার্জ করা হয় কি উপর? পারচেস, সেল, ইম্পোর্ট, এক্সপোর্ট, এগুলোর উপর ইনডাইরেক্ট ট্যাক্সটা চার্জ করা হয়, ঠিক আছে তো। তো এই বলে দিয়েছে। এবার দেখ,
ডিসঅ্যাডভান্টেজ অফ ডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্সের যে অসুবিধাগুলো আছে, ডাইরেক্ট ট্যাক্সের যদি অসুবিধা না থাকতো তাহলে কি ইনডাইরেক্ট ট্যাক্স আসতো? ইনডাইরেক্ট ট্যাক্স কেন এসছে? নিশ্চয়ই ডাইরেক্ট ট্যাক্সের অসুবিধা আছে বলেই তো ইনডাইরেক্ট ট্যাক্স এসছে। তাহলে অনেক লোকই তো আজকালকার দিনে ইনকাম করছে, ট্যাক্সই দিতে যায় না। অনেকেই লোক ইনকাম করছে, অনেক লোক ইনকাম তাহলে ট্যাক্স দিতে যায় না, ঠিক আছে? তো দেখ এখানে এক একটা করে পয়েন্ট লেখা আছে। বলছে এখানে কি বলছে, ইট ইজ সাইকোলজিক্যালি ভেরি ডিফিকাল্ট ফর আ পার্সন টু পে সাম অ্যামাউন্ট আফটার ইট ইজ রিসিভড ইন হিজ হ্যান্ডস, ঠিক আছে? হেন্স দেয়ার ইজ সাইকোলজিক্যাল রেসিস্টেন্স। ধর একটা মানুষ ধর মাসে ধর 10 লাখ টাকা ইনকাম করে, মাসে 10 লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে? এরকম অনেকেই আছে মাসে 10 লাখ টাকা ইনকাম করে। তো ধর ও যখন ইনকাম করছে হিসাব করে যদি সঠিক তথ্য সরকারকে দেয়, তাহলে দেখা গেল ওকে প্রচুর ট্যাক্স দিতে হয়। ও যখন 10 লাখ টাকা ইনকাম করছে না, ও ট্যাক্স দিতে না, মানে কি বলছি ওর কথাই বলে কি বলে, খুব গায়ে লাগছে, খুব গায়ে লাগে ট্যাক্স দিতে। আজকে সিম্পল ব্যাপার, আজ নাই বললি স্যার কেন গায়ে লাগে, আজ দুদিন পরে যখন নিজে ইনকাম করা আরম্ভ করবি, নিজে যখন ইনকাম করা 50 বা 60 হাজার টাকা ইনকাম করবি, যখন দেখবি তোর 10-15 হাজার টাকা করে ট্যাক্সের টাকা চলে যাচ্ছে, তো নিজেরই খারাপ হবে, এত টাকা ট্যাক্সের চলে গেল, কি করে ট্যাক্স বাঁচানো যায়, কি করে ট্যাক্স বাঁচানো যায়। সবাই চেষ্টা করবে যে আমার ট্যাক্স চলে যাচ্ছে, তার মানে বুঝতে পারলি এটা অসুবিধা। লোকে ইনকাম করছে কিন্তু ট্যাক্স দিতে চাইছে না। এই জন্য তো সরকার চলে আসলো, চলো আমি ইনডাইরেক্ট ট্যাক্স করি, ও তো ওই টাকাটা খরচাই করবে, ওখান থেকে ট্যাক্সের টাকা তুলবো। বলছে অ্যাডভান্টেজ অফ ইনডাইরেক্ট ট্যাক্স, সিন্স দ্য প্রাইস অফ কমোডিটি অর সার্ভিস ইজ অলরেডি ইনক্লুসিভ অফ ইনডাইরেক্ট ট্যাক্স। এবার তুই কোনো দোকানে কিছু কিনতে গেলি, ভালো করে বোঝ, কোনো দোকানে একটা জিনিস কিনতে গেলে, একটা ফোনই কিনতে গেলি, ফোনটার দাম 30,000 টাকা, তোর থেকে জিএসটি আরো 3,000 টাকা নিল, 33,000 টাকা। তুই কি ফোন না কিনে নিয়ে চলে আসবি? বল বল বল। তুই 33,000 তো অত ধর 33,000 টাকা দিলি ফোনের দাম, তুই মনে করি তোর 33,000 টাকা, 33,000 টাকা দাম দিয়ে তুই ফোন নিয়ে চলে আসলি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কিন্তু যখন তুই ডাইরেক্ট ইনকাম ট্যাক্স দিবি তখন তোর গায়ে লাগবে, কিন্তু এখানে যে জিএসটি টাকা দিলি অত তোর গায়ে লাগছে না। আমরা দোকানে গিয়ে, অনেক দোকানে গিয়ে না অনেক কিছু জিনিস কিনি, জিজ্ঞাসা করি জিনিসটার দাম কত, এই ড্রেসটার দাম কত, 800 টাকা 800 টাকা। তোর মধ্যে জিএসটির দাম তাহলে ধর আমরা ভাবি, অত কি ভাবি? দেখি ম্যাক্সিমাম মানুষকে এগুলো অত ভাবে না, আমি সত্যি কথা বলছি, এটা ভাবে না কিন্তু। আচ্ছা আর একটা কথা, দোকানদারের কথা ভাব। দোকানদার তো আমার থেকে জিএসটি নিয়ে এলো, ও আমার থেকে জিএসটি টাকা নিয়ে গভর্নমেন্টকে দিল, তোরাই কি গায়ে লাগলো? ওর কি গায়ে লাগলো? ওর কোনো গায়ে লাগলো না। তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট বলেছে, এই উদাহরণটা বললাম ডাইরেক্ট ট্যাক্সের এই ডিসঅ্যাডভান্টেজ, আর এখান থেকে কিছু অ্যাডভান্টেজটা বললাম, এটাই লিখেছে এখানে। বলছে ডাইরেক্ট ট্যাক্স আর মেনলি অন ইনকাম অফ ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে আমরা তো ইন্ডিভিজুয়াল, ফার্ম মানে যারা বিজনেস করে, কর্পোরেট বডি মানে কর্পোরেট যারা কাজকর্ম করে, where million of transaction are carried out in lakhs of people's place and keeping the eye over all such transaction virtually impossible। তো সবাইকে কিন্তু ধর রাস্তার মোড়ে দেখবি ফুচকা বিক্রি করছে, মনে করছি অনেক দোকানই আছে রাস্তাঘাটে দেখি ফুচকা বিক্রি করছে, ও তো প্রচুর টাকা কামায়, আইডিয়াই করতে পারবি না। ফুচকা ফুচকা তৈরি করে 3 তলা জায়গা জমি কিনে 3 তলা বাড়ি করে ফেলেছে। চায়ের দোকান, তোকে বলছি একটা চায়ের দোকান খুলেছে, ছোট্ট চায়ের দোকান, ঠেলায় চায়ের দোকান, ও তো কি করলো, প্রথমে তোর ওরকম করতো, তারপর একটা দোকান কিনলো, তারপর একটা জমি কিনলো, জমি কিনে 3 তলা বাড়ি করে ফেললো, চায়ের দোকানে প্রচুর লাভ, প্রচুর লাভ চায়ের দোকানে। তো সরকারকে এই খবর কোথায় রাখবে? আচ্ছা তারপর আচ্ছা বলি স্যার এখন তো চায়ের দোকানে মানলাম, আচ্ছা অনেক চায়ের দোকানে কিন্তু ফোন পে নেই, জানিস ইউপিআই কিন্তু অনেক দোকানে নেই, অনেক দোকান দেখবি, অনেক চায়ের দোকানে আমরা যাই যখন ইউপিআই নেই, হ্যাঁ অনেক দোকানে আছে, অনেক দোকানে আছে, আমি বলছি অস্বীকার করছি না। ফুচকার দোকানে, অনেক ফুচকার দোকানে কিন্তু কিছু ফুচকার দোকানে আছে, কিন্তু আমি এমন একজন কথা বলছি তো রাজমিস্ত্রি, লেবারের কাজ করে, কিছুদিন আগে কাজ করালাম, বলছে না না আমাদের ওই ইউপিআই চলে না, ক্যাশ টাকা দিতে হবে, ক্যাশ। এরকম কত জায়গা আছে ক্যাশ টাকা চলবে, সরকার থোড়াই খবর থাকবে, সরকারের খবর, সরকারের খবর আছে এখানে এ সম্পর্কে কোনো খবর? এরকম তো কত মানুষ কোথায় কোথায় ইনকাম করছে, কোনো খবর নেই। বুঝতে পারছিস তো এখানে এই পয়েন্টে এটা বলতে চাইছে, এই পয়েন্টে এটা বলতে চাইছে। এখানে কি বলছে, ইনডাইরেক্ট ট্যাক্স আর ইজিয়ার টু কালেক্ট। এখানে দেখ পয়েন্টটা ভাব, যখন কোনো ধর এই পেনটা যেখানে যে ম্যানুফ্যাকচার করেছিল ওখানেই তো ট্যাক্স বসে গেছে, সরকারের কাছে ওখান থেকে হিসাব আছে। প্রথমে ও ম্যানুফ্যাকচার হলো, ম্যানুফ্যাকচার হোলসেলারকে দিল, হোলসেলার রিটেলারকে দিল, রিটেলার থেকে আমরা কিনলাম, তার মানে কি ওর সরকারের কাছে পুরো হিসাব আছে। কি বললাম বুঝতে পারলি? ধর ম্যানুফ্যাকচার, ও তো কাউকে বিল তৈরি করে দিল, কাউকে তো বিল তৈরি করলো, আমি ওকে এই প্রোডাক্টটা বিক্রি করলাম, এবার ওই প্রোডাক্টটা নিয়ে কি করেছে, ওই প্রোডাক্টটা কি করেছে, ওকে তো হিসাব দেখাতে হবে, বলে না ও ধর কম জিএসটির চক্করে, জিএসটির বিলের চক্করে ও এরকম করে দিল, এরকম করতে পারবে না, ও এরকম করবেন, তাহলে ও প্রোডাক্টটা কি করেছে, এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে। এখানে বলছে ইনডাইরেক্ট ট্যাক্স আর ইজিয়ার টু কালেক্ট
as indirect tax are mainly on goods or services for which record keeping, verification and control is সরকারের কাছে এটা কন্ট্রোল করা খুব ইজি, ইনডাইরেক্ট ট্যাক্সটা কন্ট্রোল করা খুব ইজি। জিএসটি খুব সচরাচর ফাঁকি দেওয়া যাবে না, আর আগামী দিনে আরোই ফাঁকি দেওয়া যাবে না যে সিস্টেম নিয়ে আসছে। ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট মেনলি অর্গানাইজ সেক্টর where records and control are better। এখানে রেকর্ড খুব সুন্দরভাবে থাকবে। আস্তে আস্তে একটা সময় চলে আসবে, কয়েকদিন পর দেখবি ইনকাম ট্যাক্স উঠে গেছে, উঠে যাবে ইনকাম ট্যাক্স। ট্যাক্স ইভাশন, আচ্ছা বল কর ফাঁকি কোথায় সম্ভব, বলতে পারি কোথায় কর ফাঁকি দিতে পারবে, বল দি কোথায় কর ফাঁকি দেওয়া যায়, ইনকাম ট্যাক্স নাকি জিএসটি তে, কোথায় কর ফাঁকি দেওয়া যায়? ইনকাম ট্যাক্স, বলে দিলে আগেই বলে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সে প্রচুর কর ফাঁকি দেওয়া যায়, ঠিক আছে। একটা বিজনেসম্যান ধর 50 লাখ 60 লাখ টাকা করে কামাচ্ছে, ও ধর দেখাচ্ছে 4 লাখ 5 লাখ কামাচ্ছে, ঠিক আছে, তো এরকম শো করা যায়। আচ্ছা দেখ, তাহলে এটা বুঝতে পারলি, এই পয়েন্টটা বোঝা গেলাম। ট্যাক্স ইভাশন মানে এটা হচ্ছে কর ফাঁকি, এটা কর ফাঁকি। ডাইরেক্ট ট্যাক্সে তুই কর ফাঁকি দিতে পারবি, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে কোম্পানির কর ফাঁকি দেওয়ার চান্স খুব কম। কালেকশন কস্ট, যেটা আমি বললাম কালেকশন কস্ট, ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করতে খরচাটা একটু বেশি হয় এখানে। নেক্সট কি বলেছে, ডাইরেক্ট ট্যাক্স ক্যান কন্ট্রোল নট ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। বলছে ডাইরেক্ট ট্যাক্স, আচ্ছা এটা কি বলছো, ডাইরেক্ট ট্যাক্স তুই কখনো কন্ট্রোল করতে পারবি না। ধর উল্টো পাল্টা যায়, ডাইরেক্ট ট্যাক্সের টাকাটা যদি উল্টো পাল্টা যায় খরচা করতে কিছু করতে পারবি না, ডাইরেক্ট ট্যাক্সের টাকা, ডাইরেক্ট ট্যাক্স। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স কেউ যদি উল্টো পাল্টা খরচা করে সরকার কিন্তু কিছু করতে পারবে না এখানে, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স করতে পারে। তুই যদি উল্টো পাল্টা খরচা করিস তার উপর সরকার কি নিতে পারে, জিএসটি নিতে পারবে। লিখে গভর্নমেন্ট ক্যান লেভি, মানে গভর্নমেন্ট ধার্য করতে পারবে অনেক ট্যাক্স, হাই রেট ট্যাক্স ধার্য করতে পারে লাক্সারি গুডস এর উপর, ঠিক আছে, তো হুইচ রিডিউস দ্য ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। এর ফলে যত তুই সরকার যত ট্যাক্স রেট আস্তে আস্তে বাড়াবে তার উপর কি হবে, তুই না আমি এত জিনিস না দামি জিনিস কিনবো না, সরকার যত দামি জিনিস আছে ওই উপরই জিএসটি বেশি, ঠিক আছে, জিএসটি রেট বেশি। আর ওয়েস্টফুল এক্সপেন্ডিচার মানে বুঝতে পারছিস, ওয়েস্টফুল এক্সপেন্ডিচার মানে যেগুলো খুব দামি জিনিস, ধর বিএমডব্লিউ কার বা ধর অনেক অনেক দামি দামি জিনিস, এর উপরই জিএসটি রেটটা বেশি। আবার ধর ওয়েস্টফুল, ভালো করে শুনুন, ওয়েস্টফুল আর একটা কি বলেছে, যে সমস্ত ধর নেশার জিনিস, নেশাগ্রস্ত দ্রব্য, সমস্ত নেশাগ্রস্ত দ্রব্য, ওর উপর তো সরকার জিএসটি রেট বেশি, ওর উপর ওটা হচ্ছে সরকার জানে আমি এখানে যত জিএসটি রেট করব কোনো সমস্যা হবে না, ও যার নেশার দরকার, ওই তো যার নেশার দরকার ওর তো লাগবেই, নেশার জিনিস তো খাবেই, তো আমি জিএসটি রেট বাড়িয়ে দিলেও কেউ যায় আসবে না, তাই বলছে এই সমস্ত জিনিসের উপর জিএসটি রেট বাড়িয়ে দিচ্ছে। এই সমস্ত জিনিসের উপর জিএসটি রেট বাড়ালেও কিন্তু লোকে ওইগুলো খাবেই, যাদের খাওয়ার ইচ্ছা, চুরি করলেও খাবে, দেখবার দে। এরকমই কিছু পয়েন্ট বলেছে, এগুলো দেখে নিস, এগুলো সময় নষ্ট করছি না। আচ্ছা দেখ কি বলছে এবার দেখ কি বলেছে, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড রেলিভেন্ট প্রসিডিওর। তো কি বলছে, ইন ইন্ডিয়া, ভারতে কনস্টিটিউশন, ঠিক আছে, হুইচ কেম ইনটু এফেক্ট অন 26 জানুয়ারি 1950। তো জানিস তো আমাদের ভারতবর্ষে যে রিপাবলিক ডে, ওটা কোন দিন জানিস তো, এটা লিখেছে রিপাবলিক ডে, ডেটটা দেখে নে। রিপাবলিক ডে কি দিয়েছে, 26 জানুয়ারি 1950 is supreme and all law and government action subordinate our constitution। মানে আমাদের দেশে যত ল আছে বা গভর্নমেন্ট যত অ্যাকশন নেবে সমস্ত কিছুই প্যারেন্ট ল কে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এর উপর হবে। বলছে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট ইজ ভাইটাল ফর এনি ডিসকাশন অন ট্যাক্সেশন ম্যাটার্স, ঠিক আছে, as power to levy and collect tax is derived from constitution। মানে তোকে ভালো করে ট্যাক্সের ম্যাটার গুলো করার আগে না তোকে জানতে হবে ভারতীয় সংবিধান কি বলেছে, ট্যাক্স কালেক্ট করার অধিকার কার আছে, ট্যাক্স ধার্য করার অধিকার কার আছে, ভারতীয় সংবিধান কাকে পাওয়ার দিয়েছে, কে ট্যাক্স কালেক্ট করতে পারবে, কে ট্যাক্স চার্জ করতে পারে, কাকে গভর্নমেন্ট এই পাওয়ারটা দিয়েছে, ঠিক আছে। গভর্নমেন্ট মানে কি, ভারতীয় সংবিধান কাকে এই পাওয়ারটা দিয়েছে, কোন গভর্নমেন্টকে পাওয়ার দিয়েছে, মানে ইনকাম ট্যাক্স চার্জ করতে পারবে কে, জিএসটি চার্জ করতে পারবে কে, ঠিক আছে, এই চার্জ করার অধিকার ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে দিয়েছে,
কাকে দিয়েছে এটা জানতে হবে। দেখ এখানে কি হচ্ছে, আমাদের ভারতীয় সংবিধানে বিশাল বড় বই আছে, ভারতীয় সংবিধানে অনেক বড় বই, যেখানে শুধু ট্যাক্সের কথা বলা নেই, সমস্ত কিছু সারা ভারতবর্ষে যত ল আছে সব সম্পর্কে ওখানে বলা আছে। ভারতীয় সংবিধান বিশাল বড় বই। তো ওখানে কি বলছে, এখানে কি লিখেছে দেখ, 7 শিডিউল। তো ভারতীয় সংবিধানে অনেকগুলো শিডিউল আছে, সেখানে শিডিউল নাম্বার 7, কি বললাম, শিডিউল নাম্বার 7, শিডিউল নাম্বার 7, এই শিডিউলে কি বলা আছে দেখ, আর্টিকেল 246, ভারতবর্ষের সংবিধানে যে বইটা হয়েছে না, সেই বইয়ের মধ্যে আর্টিকেল, একটা আর্টিকেল আছে, অনেক আর্টিকেল আছে, তার মধ্যে একটা আর্টিকেল হচ্ছে 246, আর্টিকেল নাম্বার 246। কার আর্টিকেল? ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 246। এই আর্টিকেলের শিডিউল নাম্বার 7, কত নাম্বার দেখতে পারলি? ভারতীয় সংবিধানের আর্টিকেল 246 এর 7 নম্বর শিডিউলে কি বলেছে? তিনটে লিস্টের কথা বলা আছে, দেখতে পাচ্ছি তিনটে লিস্ট। কটা লিস্ট? তিনটে লিস্ট। লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। এটা আমি তোদের কবে পড়িয়েছিলাম তোকে বলে দিচ্ছি, যেদিন আমরা সেমিস্টার 3 তে ট্যাক্স যেদিন পড়িয়েছিলাম ফার্স্ট, সেই দিনই এটা পড়িয়েছিলাম, এই জায়গাটা বলেছিলাম, এই জায়গাটা বলেছিলাম, ঠিক আছে? তো দেখ লিস্ট 1 এ কি লেখা আছে, লিস্ট 1 এ বলা আছে ইউনিয়ন লিস্ট, লিস্ট 2 তে বলা আছে স্টেট লিস্ট, আর লিস্ট 3 তে বলা আছে কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট মানে এই লিস্টে ট্যাক্স সম্পর্কে যে সমস্ত ম্যাটারের কথা বলা আছে, প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন লিস্ট 1 এর পাওয়ার কাকে দিয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছে এই ট্যাক্স সংক্রান্ত যত নিয়ম কানুন তুমিই তৈরি করো, তুমিই ট্যাক্স ধার্য করো, তুমিই ট্যাক্স কালেক্ট করো, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছে। তেমনি ইনকাম ট্যাক্স কোন লিস্টের মধ্যে পড়ে জানিস? বল, এবার বল, ইনকাম ট্যাক্স কোন লিস্টের মধ্যে পড়ে বল। আচ্ছা আর একটু বলে দিই, তারপর জিজ্ঞাসা করছি। লিস্ট 2, লিস্ট 2 হচ্ছে স্টেট লিস্ট। এই লিস্ট 2 তে যত রকমের ট্যাক্সের ম্যাটারের কথা বলা আছে, তো এই লিস্ট 2 পাওয়ার কাকে দিয়েছে? স্টেট গভর্নমেন্টকে দিয়েছে। বলছে তুমি এর নিয়ম কানুন তুমি তৈরি করো, তুমি ট্যাক্স ধার্য করো, মানে লেভি করো, ইম্পোজ করো, তুমি ট্যাক্সের টাকাটা কালেক্ট করো, ঠিক আছে? এটা কাকে দিয়েছে? স্টেট গভর্নমেন্ট। আর কনকারেন্ট লিস্ট মানে ধর স্টেটকেও দিয়েছে আবার সেন্ট্রালকেও দিয়েছে, ভালো করে বুঝিস কিন্তু, দুজনকে দেয়নি। বলছে কিছু এমন কিছু কিছু আইটেম আছে যেটা সেন্ট্রালের ডিপার্টমেন্টে, কিছু কিছু আইটেম আছে স্টেটের ডিপার্টমেন্টে, ঠিক আছে? তো তো এটা মাথায় রাখবি, অনেকে গুলিয়ে ফেলে যে এই কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে দুজনকেই একসাথে, না, দুজনেই একসাথে পাবে না, দুজনে কিন্তু একসাথে পাবে না। কিছু আইটেম আছে যার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, আবার কিছু আছে স্টেট গভর্নমেন্ট পাবে, বুঝতে পারলি তো? কিছুর উপর সেন্ট্রাল হবে, কিছুর উপর স্টেট পাবে। তো এবার আমাকে বল, আমি একটা কোশ্চেন করলাম, ইনকাম ট্যাক্স নাম তো শুনেছিস, তা ইনকাম ট্যাক্সের পাওয়ার, ইনকাম ট্যাক্স কালেক্ট করার পাওয়ার বা লেভি করার পাওয়ার কোন গভর্নমেন্টের হাতে আছে? সেন্ট্রাল। তার মানে ইনকাম ট্যাক্স কোন লিস্টের মধ্যে পড়তে পারে? ইউনিয়ন লিস্ট মানে লিস্ট 1। এবার আমি তোকে একটা জিজ্ঞাসা করছি, কারণ আমাদের টপিক তো মেনলি জিএসটি, আমি আর অন্য টপিকে যাচ্ছি না, জিএসটি বলতে পারবি? এখানটা দেখেই বলার চেষ্টা, ভাবার চেষ্টা, আমি বোঝাবো। এই তিনটেই তো লিস্ট আছে, এটা দেখে বল জিএসটি কোন গভর্নমেন্টের আওতার মধ্যে, কোন গভর্নমেন্ট কালেক্ট করতে? কনকারেন্ট। আমি জানি এটা ভুল বলবি, এই জন্য আমি তোকে জিজ্ঞাসা করলাম সবাইকে। হ্যাঁ হ্যাঁ, কোন লিস্টের মধ্যেই পড়ছে না এখানে, বুঝতে হবে ব্যাপারটা কেন, ভালো করে বোঝ। কেউ যদি আমাকে বলিস যে স্যার জিএসটি, কেউ আমাকে বলতে হবে যে স্যার জিএসটি তো আপনার ইয়ের মধ্যে পড়ছে, কনকারেন্ট। কনকারেন্টে কি বলেছে? এমন কিছু ট্যাক্স আছে সেন্ট্রাল পাবে, আবার এমন কিছু ট্যাক্স স্টেট পাবে। তুই একটা জিনিস ভাব, আজকে ধর আমি একটা ফোন কিনলাম, তো ধর ফোন আমার পাড়ার দোকান থেকে একটা ফোন কিনলাম, তাহলে এর উপর জিএসটি বসবে। ফোন কিনলাম, কি জিএসটি বসবে? বল বল। এসজিএসটি আর এসজিএসটি আর সিজিএসটি যদি বসে, তাহলে এসজিএসটির টাকাটা কে নেবে? স্টেট নেবে। সিজিএসটি টাকাটা কে নেবে? তাহলে একসাথে দুজনই ট্যাক্স দিল, একসাথে দুজন। এটা কি একসাথে দুজন? এটা অর এটা, এরকম কথা সংবিধানে বলাই নেই, ভালো করে বল। সংবিধানে, ভারতীয় সংবিধানে বলাই নেই, ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে এরকম কথা বলাই নেই। 246 আর্টিকেল 246 এ বলাই নেই জিএসটি কে নেবে, আর তখন জিএসটির কথা আসেইনি। কি বলেছে? এই জন্য কি ভারতীয় সংবিধান নতুন আর্টিকেলটাকে কি করতে, অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে, ভারতবর্ষের আর্টিকেলকে 246 কে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। বোঝাবো, ওটাই বোঝাবো। তাহলে এটা আগে তোকে জিজ্ঞাসা করলাম, জাস্ট বোঝালাম জিএসটি কোন গভর্নমেন্টের মধ্যে পড়বে। কেউ যদি বলে জিএসটি স্টেট গভর্নমেন্ট, ভুল। কেউ যদি বলে জিএসটি স্টেট সেন্ট্রাল, ভুল, ঠিক আছে? তো
জিএসটি হচ্ছে ডুয়াল, দুজনেই নিতে পারে, কারণ তোকে বোঝালাম। এখানে দেখ কি বলছে, এখানটা একটু পড়বি, এই যে এই জায়গাটা পড়বো, হ্যাঁ এই দেখ, 7 শিডিউল অফ কনস্টিটিউশন কনসিস্ট দ্য ফলোইং 3 লিস্ট, তিনটে লিস্টের কথা বললাম, লিস্ট 1, লিস্ট 2 আর লিস্ট 3, ঠিক আছে? তো লিস্ট 1 টাকে ইউনিয়ন লিস্ট, লিস্ট 2 কে স্টেট লিস্ট আর লিস্ট 3 কে কনকারেন্ট লিস্ট, ঠিক আছে? তো লিস্ট 1 এর মধ্যে কি বলছে এখানে, এখানে বলছে কন্টেন্ট এন্ট্রিজ আন্ডার এক্সক্লুসিভলি ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট কাকে বলে জানিস? ইউনিয়ন গভর্নমেন্ট কোনটা জানিস? সেন্ট্রাল গভর্নমেন্টকে ইউনিয়ন গভর্নমেন্ট বলে, ঠিক আছে? তার মানে লিস্ট 1 হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, লিস্ট 2 কি, এটা হচ্ছে স্টেটের আন্ডারে চলে যাবে, আর লিস্ট 3 কোনটা? কনকারেন্ট, মানে হচ্ছে ইউনিয়ন এবং স্টেট দুজনের মধ্যে, ঠিক আছে? অর এবার দেখ এখানটায় দেখ কি বলেছে, 246(1), 246(2), 246(3), এই 1, 2, 3 মানে কিন্তু লিস্ট না, এটা গুলিয়ে ফেলে, লিস্ট না কিন্তু। আর্টিকেল 246 এর 1 নম্বর, 246 এর 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বরে কি বলেছে? 1 নম্বরে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? 2 নম্বর মানে জানিস তো, এই 2 নম্বর মানে কি? 2 নম্বর মানে হচ্ছে লিস্ট 3, 2 নম্বর মানে লিস্ট 3, দেখ লেখা আছে 2 নম্বর মানে লিস্ট 3, 2 নম্বর মানে লিস্ট 2 না, ওটা গুলিয়ে ফেলে জায়গাটা। আর 3 নম্বর মানে কি বলেছে? 3 নম্বর মানে লিস্ট 2, এটা একটু গুলিয়ে ফেলে, এটা আমি লিখে দিয়েছি। এবার হচ্ছে অরিজিন, এবার হচ্ছে অরিজিন অফ জিএসটি ইন ইন্ডিয়া। ভারতবর্ষের জিএসটি কোথা থেকে এসছে এটা তোকে পড়তে হবে। জিএসটি কোথা থেকে, কবে জিএসটি, কেন, মানে অ্যাকচুয়ালি সবার প্রথম জিএসটি কোন দেশে লঞ্চ করেছে, আমাদের দেশ কবে লঞ্চ করেছে, এতদিন পরে কেন লঞ্চ করলো, এই সব এই জিনিসগুলো লেখা আছে। জিএসটি পড়বি তো আগে বেসিক জিনিসটা তোকে জানতে হবে। আচ্ছা বলছে কি, ইট হ্যাজ নাও বিন মোর দেন, এই দেখ এখানে কি বলছে, মোর দেন আ ডিকেড সিন্স দ্য আইডিয়া অফ ন্যাশনাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি ওয়াজ মুটেড বাই কালকাট টাস্ক ফোর্স ইন 2004। ভারতবর্ষের যে গভর্নমেন্ট সেই সময় 2004 সালে কথা বলছি, জিএসটি তে এসে 2017 সালে, ওর আলোচনা কিন্তু 2004 এর আগে থেকে আরম্ভ হয়ে গেছে, জিএসটি নিয়ে আসবে বলে, জিএসটি নিয়ে আসবে বলে অনেক আগে থেকেই আলোচনা করা হয়ে গেছিল, ঠিক আছে? তো তো তখন সেই সময় গভর্নমেন্ট, ঠিক আছে, জিএসটি আনার জন্য 2004 সালে, ঠিক আছে, এইটা হচ্ছে একটা কমিটি আছে কালকাট টাস্ক ফোর্স, একে অর্ডার দিয়েছিল, বলেছিল যে জিএসটি তো আনবো কিন্তু কিভাবে আনা যেতে পারে এর সম্পর্কে ডিটেলস বলো। কালকাট টাস্ক ফোর্স, কালকাট টাস্ক ফোর্স ওকে বলেছিল যে জিএসটি কিভাবে আনা যায়, জিএসটি তো আসবেই, জিএসটি কিরকম, কি রকমের জিএসটি হবে, কত রকমের জিএসটি হবে, সেইগুলো বলো। কি জিএসটি হবে? স্টেট জিএসটি হওয়া উচিত, ডুয়াল জিএসটি হওয়া উচিত, ইউনিয়ন জিএসটি মানে সেন্ট্রাল জিএসটি হওয়া উচিত, কি হওয়া উচিত? তো সেই সময় কি বলেছিল ওই টাস্ক ফোর্স, কি ও অনেক পর্যবেক্ষণ অবজার্ভ করে কি বলেছিল, বলছে কি, কথা বলিস না, দ্য টাস্ক ফোর্স স্ট্রংলি রেকমেন্ডেড ফুললি ইন্টিগ্রেটেড জিএসটি অন ন্যাশনাল বেসিস, ও এই কথাটা বলেছে, ঠিক আছে? তো তখন সমস্যাটা কি হয়েছিল, যখন এই কথাটা বলেছিল সমস্ত স্টেট অবজেকশন করে দিয়েছিল, সমস্ত স্টেট অবজেকশন। দেখ আগে কি ছিল, ভারতবর্ষে ভ্যাট ছিল, সিএসটি ছিল, সার্ভিস ট্যাক্স ছিল, সমস্ত স্টেটের ইনকাম ছিল। আজকে তুই ইনকাম করছিলি, যখন তোর পেটে যদি কেউ লাথি মারে তাহলে তো খারাপ লাগবে, তো এটাও সেরকম ছিল। এটা আলটিমেটলি মানে ইনডাইরেক্টলি স্টেট গভর্নমেন্টকে, প্রতিটা স্টেট গভর্নমেন্টের পেটে লাথি মারার মতন কাজ হয়ে গেছিল, পেটে লাথি মারার মতন কাজ হয়ে গেছিল, বুঝতে পারলি তো? তো কেউ কোনো স্টেট গভর্নমেন্ট রাজি হয়নি এটা, কোন স্টেট গভর্নমেন্ট না যত ট্যাক্স কালো সব সেন্ট্রাল নিয়ে চলে যাবে, না এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না। জানিস স্টেটের কাছে স্টেটের ইনকামের সবচেয়ে বড় জায়গা কি? স্টেট দু জায়গা থেকে ইনকাম করতে, আর কোনো জায়গা নেই স্টেটের ইনকাম করার, যে কোনো স্টেটের দুটো জায়গা থেকে ইনকাম করতে পারে। একটা পুলিশ, মানে পুলিশ আমার পুলিশ, যে কোনো স্টেটের পুলিশ নিজের হয়, ঠিক আছে, যে কোনো স্টেটের পুলিশ নিজের হয়, আর হচ্ছে ট্যাক্স, আর তো কোনো জায়গা নেই। আর কি জায়গা আছে স্টেটের ইনকাম করার? তো কোনো জায়গা নেই, এই দুটো জায়গাতেই স্টেট ইনকাম করতে পারে। তো কোনো স্টেটই রাজি হয়নি, ন্যাশনাল কোনো স্টেট রাজি হয় না। আর সবসময় বড় কথা, সবচেয়ে বড় কথা, সেই সময় 2004 সালে তখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, ঠিক আছে, তখন এনডিএ মানে বিজেপি গভর্নমেন্ট কি ছিল, তখন কংগ্রেস ছিল, বিজেপি গভর্নমেন্ট কি ছিল, তখন তো বিরোধী আসনে ছিল। ওরা তো ওর উপর তো সংসদে তো হাল্লা মাচিয়ে দিয়েছিল যে না আসবেই না, এটা এটা আসবেই না, জিএসটি আসতেই পারে না, এর সংশোধন করা হোক, নিয়ম ঠিক না। বলছে সাবসিকুয়েন্টলি
দ্য দেন ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, সেই সময় ভারতবর্ষের অর্থমন্ত্রী, সেই সময় তো মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, সেই সময় ভারতবর্ষের অর্থমন্ত্রী কে ছিল জানিস? পি চিদম্বরম, নাম শুনেছিস তো? পি চিদম্বরম, ঠিক আছে তো? আচ্ছা, পি চিদম্বরম সেই সময় ছিল ভারতবর্ষের ফাইন্যান্স বিত্তমন্ত্রী বা বলতে অর্থমন্ত্রী। হোয়াইল প্রেজেন্টিং দ্য সেন্ট্রাল বাজেট, মানে সেন্ট্রাল মানে কেন্দ্রের যে বাজেট হয়, এই ফাইন্যান্স বাজেট যেগুলো হয়, সেই বাজেট মানে 2007-8 সালে যে বাজেট হয়েছিল, ওখানে বাজেটে অ্যানাউন্স করে দিয়েছিল যে জিএসটি ইন্ট্রোডিউস করছি। ও বাজেটে বলে জিএসটি ইন্ট্রোডিউস করছি, কবে? এই তারিখে জিএসটি ইন্ট্রোডিউস করছি। হয়েছিল ইন্ট্রোডিউস, ও তো বলেছিল এই 2010-এ ইন্ট্রোডিউস করছি, তাহলে জিএসটি কবে লাগু হয়েছে? 17 সালে। ও বললেও তো হয়নি, ও অ্যাপ্লাই করতে পারেনি, করতেই পারেনি ওটা, ঠিক আছে? তার পরের বছর এরকম করে কন্টিনিউ বলতে চাইছে, বলছে পরের বছর হবে, আর হচ্ছে না। এই করে দেখতে দেখতে 14 সালে ভোট হয়ে গেল, বিজেপি গভর্নমেন্ট চলে আসলো, তারপরে ওরা একদম পুরো স্ট্রিক্টলি। আর ওরা যখন ক্ষমতায় চলে আসলো, ওই সময় মনে আছে 2014 সালে যখন ওরা ভোটে জিতেছিল, ওরা বিপুল মাত্রায় ভোটে জিতেছিল বিজেপি। আর তখন বিরোধী গোষ্ঠীর কোনো জায়গাই ছিল না, মানে যে প্রোটেস্ট করার মতন জায়গাই ছিল না। কি বললাম বুঝতে পারলি তো? যে সংসদে যে একটা ভোটাভুটি হয়, তো সেই ভোটাভুটির জায়গাই ছিল না, ওরা যা বলেছিল সেটাই ফাইনাল হয়ে গেছিল। বলছে সিন্স দেন জিএসটি মিসড সেভারেল ডেডলাইন, লাইনের মানে একটা টাইমের পর টাইম পার হয়ে যাচ্ছে। পি চিদম্বরম বলে 2010-এ লাগু হবে, 2011 চলে আসলো, বললো পরের বছর লাগু হবে, এরকম করে কন্টিনিউ হয়ে যাচ্ছে, লাগু হতে পারেনি। বলছে ইন্টারন্যাশনালি, এবার পড়বো জিএসটি সবার প্রথম কোন দেশে লঞ্চ হয়েছে। দেখ, জিএসটি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস কোন দেশে? দেখ, ফ্রান্সে, সবার প্রথম ফ্রান্সে। কবে? ভাব কোন দেশে কবে? 1954 জিএসটি লঞ্চ হয়েছে। আমাদের ভারতবর্ষ অনেক পিছিয়ে ছিল, বহু পিছিয়ে ভারতবর্ষ। দেখ, দেখ, নাও মোর দ্যান 160 কান্ট্রি হ্যাভ ইন্ট্রোডিউস ইন জিএসটি। ভারতবর্ষ জিএসটি লঞ্চ করার আগে আরো 160টা দেশ জিএসটি লঞ্চ করেছে। ভাব আমাদের দেশ কত পিছিয়ে, ঠিক আছে তো? মোস্ট অফ দ্য কান্ট্রিজ, বলছে মোস্ট অফ দ্য কান্ট্রিজ ডিপেন্ডিং অন দেয়ার ওন সোসিও ইকোনমিক। তো সোসিও মানে কি? সমাজ, সামাজিক, আর ইকোনমিক মানে অর্থনৈতিক। দেখ, কোন দেশে তোর সেন্ট্রাল জিএসটি হবে, কোন দেশে স্টেট জিএসটি হবে, বা কোন দেশে তোর ডুয়াল জিএসটি হবে, ডিপেন্ড করবে সেই দেশের মানে সামাজিক আর অর্থনৈতিক পরিবেশের উপর ডিপেন্ড করে, সোসিও ইকোনমিকের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সোসিও মানে আমাদের দেশটা এরকমই দেশ, সোসিও ইকোনমিকের উপরই ডিপেন্ড করে আমাদের দেশটা, ঠিক আছে? এই জন্য আমাদের দেশে ডুয়াল জিএসটি মডেলটাই বেস্ট। তো আমি পরবর্তী দিন আলোচনা করব আমাদের দেশকে কেন এখানে কেন ডুয়াল জিএসটি মডেল ফলো করা হয়, ঠিক আছে? কোশ্চেন দেয়, থিওরি দেয়, কেন ডুয়াল জিএসটি মডেল দেয়, কারণ একটা থিওরি ধর জিএসটির ফিচার্স হচ্ছে আমাদের দেশে জিএসটি মডেল কোনটা? ডুয়াল জিএসটি মডেল। ডুয়াল কেন বলে জানিস তো? ডুয়াল কেন? স্টেটও আছে আবার সেন্ট্রাল আছে, ডুয়াল জিএসটি মডেল। তো বলছে মোস্ট অফ দ্য কান্ট্রিজ ডিপেন্ডিং অন দেয়ার ওন সোসিও ইকোনমিক ফরমেশন হ্যাভ ইন্ট্রোডিউস ন্যাশনাল লেভেল জিএসটি, ঠিক আছে? লেভি বাই সেন্টার অর ডুয়াল জিএসটি সাইমালটেনিয়াসলি লেভি বাই সেন্টার অ্যান্ড স্টেট। ডুয়াল জিএসটি কাকে বলে? একসাথে দুটো জিএসটি হবে, একসাথে দুটো জিএসটি, তাকে বলে ডুয়াল জিএসটি, ঠিক আছে তো? ইন্ডিয়া হ্যাজ অ্যাডাপ্টেড ডুয়াল জিএসটি মডেল। ভারতবর্ষে তাহলে তো তুই যদি জিজ্ঞাসা করে ভারতবর্ষে কোন জিএসটি মডেল ফলো করা হয়, ভারতবর্ষে কোন জিএসটি মডেল ফলো করা হয়? ডুয়াল জিএসটি মডেল, ডুয়াল জিএসটি মডেল। তা ভারতবর্ষ ছাড়া আর কোন দেশে এই মডেল ফলো করা হয় জানিস? কানাডা আর ব্রাজিলে, এই দুই দেশে ভারতবর্ষ ছাড়া এই মডেল ফলো করা হয়। এবার বলছে কি পাওয়ার টু ট্যাক্স জিএসটি, মানে ভারতীয় সংবিধান কাকে পারমিশন দিয়েছে, কাকে পাওয়ার দিয়েছে এই জিএসটির টাকা কালেক্ট করা, জিএসটিটা ধার্য করতে পারবে কে, লেভি করতে পারবে কে, কালেক্ট করতে পারবে কাকে? ভারত সরকার এই পারমিশনটা দিয়েছে। কাকে পারমিশন দিয়েছে ভারত সরকার এই জিএসটির টাকাটা কালেক্ট করার জন্য? দেখ, আমাদের দেশে যে, ভালো করে শুনবি, ইন্ডিয়ান কনস্টিটিউশন কত ছিল? 246 এর তিনটে লিস্ট বলেছে, একটা তোর ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট লিস্ট স্টেট গভর্নমেন্ট, আর কনকারেন্ট লিস্ট হয় সেন্ট্রাল না হয় স্টেট। ওখানে কি বললাম? ডুয়াল কাকে বলে? সাইমালটেনিয়াসলি, মানে একসাথে দুজন, একসাথে দুজন তো 246-এ বলেনি। তাই জন্য জিএসটি তো আনবেই, তার জন্য ভারতের যে সংবিধান ওটাকে অ্যামেন্ড করা হয়েছে। অ্যামেন্ড মানে জানিস তো? ট্যাক্সের ভাষায় অ্যামেন্ড মানে পরিবর্তন করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল ভারতীয় সংবিধানকে, ভারতীয় সংবিধানকে সংশোধন করা হয়েছিল। তাই বলছে কি, দেখ, দ্য কনস্টিটিউশন, এই কি লিখেছে দেখ, 101 অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে?
ভারতবর্ষে যে এই যে মানে যে জিএসটি যে আসলো না, জিএসটি আসার আগে ভারতবর্ষের সংবিধান কতবার সংশোধন হয়েছিল? কতবার হয়েছিল? ভারতীয় সংবিধান 100 বার হয়েছিল। 100 বার ভারতীয় সংবিধান সংশোধন হয়েছিল। আর জিএসটি যখন আসলো সেটা কত নম্বর সংশোধন ছিল? দেখ কত নম্বর ছিল, দেখ বোর্ডে লেখা আছে 101 নম্বর। 101 নম্বর রাখা খুব সুবিধা, 101 নম্বর। এবং এই চেঞ্জটা কবে নিয়ে এসেছিল মোদী গভর্নমেন্ট? দেখ 2016 সালে এই চেঞ্জটা করেছিল, ভারতীয় সংবিধানে চেঞ্জ করেছিল। সংবিধানে চেঞ্জ করে নতুন একটা সংবিধান তৈরি করলো, মানে আর্টিকেল, নতুন আর্টিকেল তৈরি করেছে। আর্টিকেলটার নাম কি? 246 তো ছিল, এটা করলো 246A। 246A। এবং কবে? 8 সেপ্টেম্বর 2016। ঠিক আছে? তো বলছে ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি, জিএসটি ইমপ্লিমেন্ট করার জন্য ওরা 2016 সালে ভারতীয় সংবিধানের অ্যামেন্ড করলো, পরিবর্তন করলো, সংশোধন, ভারতীয় সংবিধানটা সংশোধন করলো। এবং কত নম্বর সংশোধন? 101 নম্বর করে নতুন যে আর্টিকেল আসলো, সেই আর্টিকেলটার নাম কি? 246A। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে জিএসটি কোন আর্টিকেল লেখা আছে, 246 না, আমাদের দেশে ট্যাক্সের আর্টিকেল হচ্ছে 246। ট্যাক্সের আর্টিকেল দেখ, সেই সময় যখন ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল ট্যাক্সের কথা বলেছিল, তখন কি থোড়াই জানতো জিএসটির কথা? তখন জিএসটির কথা মাথায় আসেনি। তো তখন বলেছিল ভারতবর্ষে যে ট্যাক্স হবে না, ট্যাক্সের আর্টিকেল 246, তাই ও 246A করেছে। 246 এ ঢোকাতে পারবে না। 246 এ তখন এরকম বলেই নি যে কিছু ট্যাক্স, কিছু সেন্ট্রাল আর স্টেট দুটো একসাথে নেবে, এরকম তখন বলাই ছিল না ভারতীয় সংবিধানে। তাই নতুন একটা সংবিধান তৈরি করে 246 এ। এবারও বলা হচ্ছিল যে ভারতীয় সংবিধানে আমূল পরিবর্তন করে দেবে, যে মোদী গভর্নমেন্ট বলেছিল আমূল পরিবর্তন করে দেবে 2024 সালে। ওরা কত আসতে হতো তোর, মানে 3/4, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ যদি ওরা ক্ষমতা নিয়ে আসতে পারতো, ভারতীয় সংবিধানে আমূল পরিবর্তন করে দিত। বুঝলেন তো? এরকম কথা শোনা যাচ্ছিল যে হিন্দু রাষ্ট্র, এরকম পুরো পুরো মানে এইগুলো আমূল পরিবর্তন করে দিত ভারতীয় সংবিধানে। কিন্তু সেটা তো ওরা তো আসতে পারেনি, সেই মেজরিটি পায়নি, এই জন্য ওরা করতে পারেনি। ঠিক আছে? তো মোদী গভর্নমেন্ট যা করছে ও করে ফেলতেই পারবে, কোনো ব্যাপার না। তো আর আরেকটা কথা, সেই সময় যে তখন যে 2017 সালে যে একদম পুরো লঞ্চ হয়ে গেল, পাস করলো, তখন বাধা দেয়নি। সেই সময় কি হয়েছিল, যত স্টেট গভর্নমেন্ট ছিল না, ম্যাক্সিমাম স্টেট গভর্নমেন্ট বিজেপির আন্ডারে ছিল, কোনো স্টেট গভর্নমেন্ট প্রোটেস্ট করেনি। এটা একটা সুবিধা। ঠিক আছে? তো এই যে বলেন না তোর কেন্দ্র আর স্টেট, মানে সেন্ট্রাল আর স্টেট যদি একসাথে থাকে কাজকর্মটাও ভালো হয়, এইগুলোর আর একটা অ্যাডভান্টেজ আছে। তো দেখ এবার কি বলেছে, আর্টিকেল 246, Article 246A has been inserted the constitution which is as under। এবার দেখ এর মধ্যে কি বলেছে, 246 এর 1 আর এর 2, জাস্ট ছোট করে এখানে বলে দিচ্ছে এখানে কি লেখা আছে। এই দেখ এখানে কি বলেছে, এটা লিখেছে ইন্টার স্টেট। এই দেখ এখানে কি লিখেছে, ইন্টার স্টেট। বলতে পারি হোয়াট ইজ ইন্টার স্টেট? বল ইন্টার স্টেট মানে কি? ইন্টার স্টেট জানিস? ইন্টার দুটো ওয়ার্ড হয়, দুটো ওয়ার্ড তোর পড়েছিলি 11 অ্যাকাউন্টসে পড়েছিলি, একটা ইন্ট্রা পড়েছিলি, ইন্ট্রা, আর একটা পড়েছিলি ইন্টার। লাইনটা মানে ওই জিএসটি 25, এটা মানে জানতেই হবে। ইন্ট্রা মানে কি বলতো? একই স্টেটের মধ্যে, একই স্টেটের মধ্যে। আজকে তুই ফোন কিনলি, তুই কলকাতা থাকিস, তুই কলকাতা থেকেই ফোন কিনেছিস, এটাকে বলে ইন্ট্রা। একই স্টেটের মধ্যে হলে তখন তাকে বলে ইন্ট্রা। ঠিক আছে? তো আর একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে হলে তখন তাকে বলে ইন্টার। ইন্টার, ঠিক আছে? ইন্টার। তাই বলছে পার্লামেন্ট এন্ড দা লেজিসলেচার অফ এভরি স্টেট। ঠিক আছে? এখানে ভালো করে শোন, পার্লামেন্ট, পার্লামেন্ট মানে তো সেন্ট্রাল, আর লেজিসলেচার অফ এভরি স্টেট মানে স্টেট, স্টেটের কথা বলছে, তার মানে এটা সেন্ট্রাল আর এটা স্টেট। ঠিক আছে? হ্যাভ পাওয়ার টু মেক ল, ওরা নিজেরাই ল তৈরি করবে, উইথ রেসপেক্ট টু গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইম্পোজড বাই ইউনিয়ন অর বাই সাচ স্টেট। তার মানে এটা কি বলতে চাইছে, এটা ইন্টার কথা বলতে, ইন্ট্রার কথা বলেছে। ঠিক আছে? তো তো বলছে কি সেন্ট্রাল এবং স্টেট ওরা দুজনে মিলে ল তৈরি করবে। ঠিক আছে? তো কার ওপর, গুডস আর সার্ভিসের ওপর কি করে ট্যাক্স ইম্পোজ করবে, ঠিক আছে, সেটা কারা তৈরি করবে? সেন্ট্রাল এবং স্টেট। আর একটা কথা কি বলেছে, তার মানে কি হচ্ছে, এই কেসে যে ট্যাক্সের টাকাটা কালেক্ট হবে, এই কেসে সেন্ট্রাল কিছু হাফ নেবে আর স্টেট হাফ নেবে, এটাই তো ইন্ট্রা। আর ইন্টার কাকে বলে, একটা স্টেট থেকে, আজকে তুই কলকাতায় আছিস, তুই বোম্বে থেকে কোনো গুডস কিনেছিস, তাহলে কি এক স্টেট থেকে আর একটা স্টেটের গুডস কিনেছিস, তাহলে এটা কি হবে, এটা তো ইন্টার, এটা তো ইন্টার। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ওই আইজিএসটি এটা বলতে হবে না, এক্ষেত্রে ট্যাক্সের টাকাটা কে কালেক্ট করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের জিএসটি কি ডুয়াল মডেল,
যা ট্যাক্স হবে হাফ সেন্ট্রাল হাফ স্টেট। বলছে সরকার বললো সেন্ট্রাল তো কালেক্ট করবে, সেন্ট্রাল কালেক্ট করে যে টাকাটা কালেক্ট করে পরে আবার স্টেটকে দিয়ে দেবে। ঠিক আছে, এইগুলো জিনিসগুলো কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট বুঝতে হবে। এগুলো তুই থিওরি একবার রিডিং মারলে মুখস্থ হবে না, এগুলো তো না বুঝতে পারলে লিখতে পারবি না। আচ্ছা এবার দেখ কি বলেছে, এবার বলছে এক্সটেন্ড, এটা লাস্ট পেজ, 8টা পেজ পড়াও তো, 8টা পেজ লিখেছি। 246 246 1 ছিল হচ্ছে ইউনিয়ন লিস্ট, ঠিক আছে, আর 246 2 ছিল কনকারেন্ট লিস্ট, ওটাই উল্টে 2 আর 3টা উল্টে গেছে। এবার দেখ কি বলছে এক্সটেন্ড এন্ড কমেন্সমেন্ট। এবার দেখ মেন ব্যাপারটা জিএসটি ঢুকে গেছে অলরেডি, জিএসটি। এবার প্রশ্ন হচ্ছে জিএসটি প্রশ্ন করছে, এটা দেখি তোদের আইডিয়া আছে কিনা, দেখে বলতে পারি, না দেখে বল তাহলে সুবিধা হবে। জিএসটি কি আমাদের সারা ভারতবর্ষে লাগু আছে? সারা ভারতবর্ষে লাগু না। এবার একটা কথা বলি, জানিস এই মোদি গভর্নমেন্ট এসে একটা ভালো কাজ করেছে, জানিস কি ভালো কাজ করেছে? এটা তো জানিস, এটা সবাই খবর দিই, এটা পড়াশোনার ব্যাপার না। মোদি গভর্নমেন্ট এসে যে কাশ্মীরটাকে না একটা স্বাধীন করে দিয়েছিল, জানিস এই গল্পটা জানিস তো? কাশ্মীরকে স্বাধীন করে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি জিএসটি যখন সবার প্রথম 2017 সালে লঞ্চ হলো না, 1 জুলাই জিএসটি চালু হয়ে গেছে সারা ভারতবর্ষ, মানে ভারতে জিএসটি চালু হয়েছে। তখন 1 জুলাই সব রাজ্যে জিএসটি চালু হয়নি, সব রাজ্যে জিএসটি চালু হয়নি, সব রাজ্য মানে ভারতের সব রাজ্যে জিএসটি চালু ছিল, শুধুমাত্র কাশ্মীরে চালু ছিল না। জম্মু এন্ড কাশ্মীর অনেকটা, মানে আমাদের দেশে যত আইন আগে যা ছিল না, যত আইন সমস্ত রাজ্যের জন্য এক নিয়ম, জম্মু কাশ্মীর জন্য আলাদা নিয়ম, সব রাজ্যের জন্য এক নিয়ম, জম্মু কাশ্মীর জন্য টোটালি আলাদা নিয়ম। ঠিক আছে তো, তারপর মোদী সরকার এসে এটাকে পুরো তুলে দিল, বুঝতে পারলি তো, এই জিনিসটাকে তুলে দিল। তো বুঝতে পারছি, মোদী সরকার আসার পর এটা তুলে দিল। তারপর ওরা বলল, তারপর এখন তুই জম্মু কাশ্মীর থেকে যদি, জম্মু কাশ্মীরের উপর কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল আছে। আর ওদের দেশের মানে ওদের দেশে কি জম্মু কাশ্মীর যে স্টেটে, ওরা চায়নি যে, ওরাও চেয়েছিল জিএসটি আসুক। কেন জানিস তো? একটা জিনিস বলছি, ধর আজকে ধর কোনো প্রোডাক্ট নর্মালি তুই জম্মু কাশ্মীর থেকে 100 টাকা দিয়ে কিছু কিনবি, ঠিক আছে, ওখানে ধর সাপোজ চলছে ধর ভ্যাট 18% ভ্যাট নিল, কত টাকা? 18 টাকা, তোকে 118 টাকা কিনতে হলো। এইবার এটা বোঝার আগে আরেকটা কথা বলে দিই, তুই ধর কলকাতায় আছিস, তুই ধর কলকাতা থেকে একটা জিনিস কিনলি, ধর 100 টাকা দিয়ে জিনিস কিনলি, ঠিক আছে তো, তুই কলকাতায় আছিস, সাপোজ তুই বোম্বেতে ঘুরতে গেছিস, বোম্বে থেকে 100 টাকার জিনিস কিনলি, ও তোর থেকে জিএসটি নিল। আমরা কি জানি, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে গুডস কিনলি, যে জিএসটি, এটাকে কি জিএসটি বলে জানিস? আইজিএসটি বলে, আমরা জানবো আস্তে আস্তে জানবো, আইজিএসটি বলে। তো তোর থেকে 18% নিল, তাহলে কত টাকা দিতে হলো তোকে? টোটাল 118 টাকা। এই প্রোডাক্টটাই তুই যখন তোর রাজ্যে নিয়ে এসে কাউকে বিক্রি করলি, সাপোজ ধর 100 টাকায় কিনেছিলি, কেনার দাম তো 100 টাকা, তাহলে তুই যখন বিক্রি করলি 100 টাকায় তো বিক্রি করবি না, তাহলে সেলিং প্রাইস ধর সাপোজ তুই 150 টাকায় বিক্রি করলি, এবার তার থেকে তুই আবার 18% জিএসটি নিবি। কারণ ক্যালকুলেট 150 টাকার 18% কত হয়? 27 টাকা, 27 টাকা, তাহলে কত হলো? 177 টাকা, ঠিক আছে, 177 টাকা। এবার সরকার কি বলছে, তুই যখন গুডস কিনেছিলি তুই 18 টাকা জিএসটি দিয়েছিলি, এটাকে বলে ইনপুট। কেনার সময় যে জিএসটি দিই তাকে বলে ইনপুট, আর বেচার সময় যে জিএসটি দিই তাকে কি বলে? আউটপুট জিএসটি বলে, এটাকে আউটপুট জিএসটি বলে। ঠিক আছে, তুই যখন বিক্রি করলি তখন 27 টাকা জিএসটি নিলি, তুই যখন বিক্রি করলি ওই পার্টির থেকে 27 টাকা জিএসটি নিলি। গভর্নমেন্ট তো যখনই জিএসটি নিলি, গভর্নমেন্ট তোর কাছে চলে আসলো, দোকানে চলে আসলো, বলে দাও 27 টাকা জিএসটি নিল, আমার টাকা তুমি দাও আমাকে। তখন তুই রিপ্লাই কি করলি? বলবি আমি যেই গুডসটা বিক্রি করলাম তার উপর তো অলরেডি জিএসটি দিয়ে দিয়েছি, কত টাকা? 18 টাকা। বলছে তাহলে তুমি কাজ করো, তোমাকে 27 টাকা দিতে হবে, তুমি 7 আর 2 9 টাকা জিএসটি দাও। বুঝতে পারলি? 9 টাকা জিএসটি দাও, মিটে গেল ঝামেলা। কিন্তু তুই যদি জম্মু কাশ্মীর থেকে গুডসটা কিনিস, তোকে তো কত হলো? 118 টাকা হলো। এবার এইটাই যখন তুই তোর রাজ্যে নিয়ে এসে, কলকাতায় নিয়ে এসে বিক্রি করলি, ধর সাপোজ ধর 150 টাকা বিক্রি করছিস, এর উপর ধর 18% জিএসটি, 27 টাকা, তাহলে কত হচ্ছে? 177 টাকা। ভালো করে বুঝবি, এই কনসেপ্টটা বুঝবি। তাহলে এই জিএসটিটা কি? এটা আউটপুট। হ্যাঁ, বিক্রি করলি তুই, জিএসটি নিলে আউটপুট। তো সরকার বললো দাও তুমি জিএসটি দাও। সরকার কত টাকা জিএসটি এর ক্ষেত্রে? 27 টাকায় তোর থেকে নিয়ে গেল। কিন্তু পরিষ্কারভাবে বলা আছে, তুমি যদি এই ডিডাকশনটা পেতে চাও, এই আউটপুট থেকে যদি ইনপুট বাদ দিতে চাও, তাহলে ইনপুট জিএসটি হতে হবে। এটা কি জিএসটি ছিল? আর দেখ লোক তো ওই কাশ্মীর থেকে জিনিসই কিনবে না, আর জিএসটি পাবে না, জিএসটি সুবিধা পাবে না। জিএসটি অনেক বড় টাকা, জিএসটি সুবিধাই পাবে না, কেন কাশ্মীর থেকে গুডস কিনবে?
তাহলে ওই দেশের সরকারের আস্তে আস্তে ইনকাম কমে যাচ্ছে না? ওই দেশের জিনিসপত্র মানে ওখানে তো জিনিসপত্র বিক্রি হচ্ছে না, লোকে তো মানে তোর এমপ্লয়মেন্ট থাকছে না, সব চাকরি বাকরি চলে যাচ্ছে। তাহলে কেন ওখান থেকে জিএসটিটা মানে এই গুডস কিনবে কেন? জিএসটি সবাই চায় জিএসটি দিয়ে গুডস কিনতে। বুঝতে পারলি না এখনো ব্যাপারটা? বোঝ। ওই দেশে ভ্যাট চলছে, ওই দেশ বারবার বলছে, ধর কাশ্মীরে ভ্যাট চলছে, কাশ্মীরে কি চলছে? ভ্যাট চলছে, ঠিক আছে তো? এইবার সমস্ত রাজ্যে তো জিএসটি, তা কাশ্মীর থেকে কোনো গুডস যখন কিনবি তো তোকে ভ্যাট দিতে হবে, তো কি দিতে হবে? ভ্যাট দিতে হবে। এবার তুই যখন এটা তুই তোর রাজ্যে নিয়ে এসে যখন এই প্রোডাক্টটা বিক্রি করলি, তুই যার থেকে বিক্রি করলি তার থেকে তুই জিএসটি নিবি, তো সরকার তোর থেকে 27 টাকা পুরো জিএসটির টাকা তুলে নিয়ে চলে যাবে। তুই ভাব তুই 27 টাকা পুরো দিয়ে দিলি, আবার এখান থেকে 18 টাকাও দিয়ে দিলি, তো পুরো লসে খেলি। আগে যে ক্ষেত্রে এটা যদি তোর এখানে যদি জিএসটি দিয়ে কিনতি, তাহলে তোর কতই হতো? মাত্র 9 টাকা দিতে হতো। তাহলে তুই ভাব, তাহলে সবাইকে কিনবে কাশ্মীর থেকে মাল কেনার চেষ্টা করবে না? এই একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল ওদের। ওখানকার যে সিএমও এই কথাটা ভেবেছিল। তো এরপরে তারপর আস্তে আস্তে এটা এটা আমি তোকে একটা নর্মাল একটা লজিক বললাম, এটা আমারও এই লজিকটা আমার মাথায় আসলো, এটা এটা বললাম। ব্যাপারটা বুঝতে পারলি কি বুঝতে পারলি ব্যাপারটা? তো স্বাভাবিক ব্যাপার, সবাই তো কিনবে না ওখান থেকে, কেন কিনবে? জিএসটির এখানে তোরা আস্তে আস্তে পড়বি, আইটিসির একটা কনসেপ্ট পড়বি, ইনপুট ট্যাক্স ক্রেডিট। সবাই ইনপুট ট্যাক্স ক্রেডিটের বেনিফিট পেতে চায়, ইনপুট ট্যাক্স ক্রেডিটের বেনিফিট পেতে চায়, ইনপুট ট্যাক্স ক্রেডিটের বেনিফিট পাবেই না সেক্ষেত্রে। আর ওটা করার পর খুব ভালো হয়েছে, মানে কাশ্মীরের জন্য ওই আইনটা তুলে দেওয়ার পর না, কাশ্মীরের জন্য খুব ভালো হয়েছে, ওদের পর্যটন শিল্প খুব ভালো হয়েছে, মানে ট্যুরিজম বিজনেস খুব ভালো হয়েছে, খুব বেটার হয়েছে। এখন প্রচুর লোক কাশ্মীর জায়গায় ভয় পেত, এখন কাশ্মীর কিন্তু প্রচুর প্রচুর লোক যাচ্ছে। আর মানে আমাদের এর ফলে দেশে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর ইনকামের রাস্তা খুলে গেছে। ইভেন ওখানে যে লোকজন আছে ওদের প্রচুর ইনকাম। যেমন লাস্ট ইয়ার গেলাম, প্রচুর ইনকাম। ওরা যে আগে বলছে আগে ওরা সেরকম খাওয়া দাওয়া ছিল না, তো এখন ওরা খুব ইনকাম খুব ভালো হয়েছে, মানে আগের তুলনায় ইনকাম খুব ভালো, ট্যুরিজম বিজনেস খুব ভালো হয়েছে, বেটার। তাহলে কি বললাম? হ্যাঁ, জিএসটি আইনটা বলছে ইট এক্সটেন্ড, এটা এটা সারা ভারতে লাগু হয়েছে। কিন্তু জিএসটি যখন ফার্স্ট চালু হয়েছিল 1 জুলাই, মনে রাখবি ডেটটা, জিএসটি চালু হওয়ার ডেট কবে? 1 জুলাই 2017 জিএসটি চালু হয়েছিল। ওটা ওটা সারা ভারতেই চালু হয়েছিল, কিন্তু জম্মু কাশ্মীর চালু হয়নি। জম্মু কাশ্মীর চালু হয়েছিল কবে জানিস? 7 দিন পর। 7 দিন পর জম্মু কাশ্মীর চালু হয়েছে, 7 দিন পর। তাহলে কত লেখা আছে এখানে? 8 তারিখ লেখা থাকবে, হয়তো পরে লিখে দেবো। 8 তারিখ জম্মু কাশ্মীর চালু হয়েছিল। However, the different dates have been appointed for applicability of different provided provision of GST. বলছে ইন্ডিয়া ইজ আ সামেশন অফ 3 ক্যাটাগরি টেরিটরি, মানে আমাদের ভারতবর্ষে 3 রকমের ক্যাটাগরি আছে। মানে এখানে দেখেন থেকে দেখে বোঝাচ্ছি, এটাই লাস্ট টপিক, এটা হয়ে এসছে শেষ। দেখ ভালো করে বুঝবি, লিস্ট অফ স্টেট, এটা জানতে হবে। লিস্ট অফ স্টেট, তো ভারতবর্ষে কটা স্টেট আছে? তো দীপায়ন বল দেখি, বল বল দীপায়ন বল, কটা স্টেট আছে ভারতবর্ষে? কটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখ, ভারতবর্ষে টোটাল স্টেট আছে কটা? 28টা। দেখবি ভারতবর্ষের টোটাল স্টেট আছে কটা? 28টা। আচ্ছা দেখ শোন, ভারতবর্ষে টোটাল স্টেট কটা আছে? 28টা। এবার দেখ শোন, এবার ইউনিয়ন টেরিটরি কটা আছে বল? আস্তে আস্তে ডিস্টার্ব করিস। দেখ কি বলেছে এখানে, ইন্ডিয়া ইজ আ সামেশন অফ 3 ক্যাটাগরিজ অফ টেরিটরিজ, নেমলি স্টেট। স্টেট কটা আছে? 28টা স্টেট। ইউনিয়ন টেরিটরি কটা আছে জানিস? ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল। টোটাল কটা জানিস ভারতবর্ষে কেন্দ্রশাসিত অঞ্চল কটা ছিল? কটা আছে জানিস? 8টা। দেখ ভালো করে দেখ, ভূগোল বই খুললে দেখবি, ভূগোল বই জিওগ্রাফি খুললে দেখবি কেন্দ্রশাসিত অঞ্চল আছে কটা? 3 আর 5 8টা। টোটাল 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে তো? কিন্তু ভূগোল বই যা বলছে, জিএসটি আইন তা বলছে না, একটু আলাদা বলছে। জিএসটি আইন কি বলছে? এখানে দেখ কি কি স্টেট আছে, সেটা তো বললাম, তোর কতগুলো স্টেট আছে? 28টা স্টেট। এখানে কি লিখেছি? লিস্ট অফ ইউনিয়ন টেরিটরি উইথ লেজিসলেচার, মানে কেন্দ্রশাসিত অঞ্চল এমন কিছু আছে যেইগুলোকে ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে, ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চলকে স্টেটের মধ্যে ফেলে দিয়েছে। যেমন ধর দিল্লি, দিল্লিতে জানিস ভোট হয়, বিধানসভা ভোট হয়। এই এখন দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির এসছে, বাট আমি নামটা জানি না, ম্যাডামটার নাম কি,
না, আগে ছিল অরবিন্দ কেজরিওয়াল, আগে ছিল অরবিন্দ কেজরিওয়াল। দেখ তাহলে কি বলছে, দিল্লি, এখানে হচ্ছে এদের হচ্ছে তোর বিধানসভা ভোট হয়। আর পন্ডিচেরি বলে না, পন্ডিচেরি আগে বলতো, পন্ডিচেরির নাম চেঞ্জ হয়েছে, এখন নাম হচ্ছে পুডুচেরি, ঠিক আছে, পুডুচেরি, ঠিক আছে। আচ্ছা, আর কি, জম্মু এন্ড কাশ্মীর, এই তিনটে আগে ইউনিয়ন টেরিটরির মধ্যে ছিল, ঠিক আছে। এটা কার মধ্যে চলে এসেছে, লেজিসলেচারের মধ্যে চলে এসেছে, ঠিক আছে, অর্থাৎ বিধানসভা ভোট হয় এদের। আচ্ছা দেখ এবার কি বলছে, এটা হচ্ছে তিনটে, এখানে তিনটে, আর এখানে কটা, পাঁচটা। এটা কি বলছে, লিস্ট অফ ইউনিয়ন টেরিটরি উইথআউট লেজিসলেচার, ঠিক আছে। এটা পুরোপুরি সেন্ট্রালের কন্ট্রোলে, পুরোপুরি সেন্ট্রালের কন্ট্রোলে। কে কে আছে, এই দেখ, লাদাখ, তারপর লাক্ষাদ্বীপ। ভূগোল বই খুললে না, ভূগোল বইতে এটা আলাদা লেখা আছে, দাদরা এন্ড নগর হাভেলি, নতুন নিয়ম হয়েছে, দাদরা এন্ড নগর হাভেলি এন্ড দমন দিউ একটার মধ্যে চলে এসেছে। আগে মানে ভূগোল বই তোরা যখন পড়েছিলি তখন আলাদা ছিল, এখন এটা একটার মধ্যে চলে এসেছে। চণ্ডীগড় আর আন্দামান নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। তো তার মানে এটা তোকে জানতে হবে, অঙ্ক করার সময় না কিছু কিছু দেবে, এই সমস্ত স্টেটের নাম দেবে, ইচ্ছা করে এই স্টেট তো সোজা, ও অঙ্ক করার সময় এই জিনিসগুলো দিয়ে দেবে, এই জিনিসগুলো দিয়ে দেবে। তো আজকের ক্লাসে আমি এইটুকু করলাম, পরের দিন আমরা জিএসটি সম্পর্কে ডিটেলস আসবো, ঠিক আছে, জিএসটি ডিটেলসে আসবো।